আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আহ, প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল নাসীর। আল্লাহ পাক আমাদের জ্ঞানের গভীরতাকে বৃদ্ধি করুক, পড়াশোনার প্রতি পূর্ণ মনোযোগী হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, আচ্ছা। আমরা এখন অলরেডি আমরা নারী শিশু পড়ছি, মাদক পড়ছি, অস্ত্র অস্ত্র পড়িনি, অস্ত্র পড়িনি, তাই না? আচ্ছা, তাহলে অস্ত্রটা আমরা দেখি আজকে। অস্ত্রের পরে সড়ক পড়ব, মানি লন্ডারিং পড়বো, মানব পাচার পড়বো, হ্যাঁ। সাথে অন্য বিষয়গুলো আমরা দেখব। অস্ত্র আইনটা আমরা দেখি। অস্ত্র আইনের আগে মানে বাল্য বিবাহটা আগে দেখি। বাল্য বিবাহ নিরোধ আইন 2017। বাল্য বিবাহ নিরোধ আইন 2017-তে আমি যে ধারাগুলো দিছি ওই ধারাগুলোই বেসিক্যালি আপনি পড়বেন। যারা গরিব স্টুডেন্ট আছে না, যারা একটু বড় লোক, তারা আরো বেশি করে পড়েন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাল্য বিবাহের পরে অস্ত্র, অস্ত্রের পরে আমরা সড়ক পড়বো। ক্লাসে সম্পূর্ণ মনোযোগী থাকবেন এবং অ্যাটেনশন থাকার চেষ্টা করবেন। আল্লাহ পাক দেখবেন আমাদের পড়াশোনার প্রতি আরো পূর্ণ মনোযোগী হওয়া তৌফিক দান করুক। পর্নোগ্রাফি দেওয়া হয়নি, পর্নোগ্রাফি দেওয়া হয়নি, আপনি পড়েন, সমস্যা নাই। বাল্য বিবাহ নিরোধ আইন 2017 সালের আইন, ঠিক আছে কিনা? এই আইনের মূল উদ্দেশ্য হচ্ছে বাল্য বিবাহের প্রতিরোধ বা নিবারণ করা, যাতে আমাদের সমাজে 18 বছরের নিচে কারো যেন বিয়ে না হয় এবং পুরুষ যেন ওই 21 বছরের নিচে যেন কেউ বিয়ে না করতে পারে। এই আইনের 3 ধারায় বাল্য বিবাহ কমিটি গঠন করার কথা বলতেছে। 4 ধারায় বলতেছে বাল্য বিবাহের কমিটিতে কে কে থাকবে। আর 5 ধারায় বলতেছে বাল্য বিবাহের নিষেধাজ্ঞা যদি কোনো ব্যক্তি অমান্য করে তার শাস্তি। ক্লিয়ার? তাহলে 4 ধারায় বলতেছে বাল্য বিবাহের কমিটিতে কে কে থাকবে। আর 5 ধারায় বলতেছে বাল্য বিবাহের নিষেধাজ্ঞা অমান্যকরণের শাস্তি, ঠিক আছে কিনা? 6 ধারায় বলতেছে মিথ্যা অভিযোগ করার শাস্তি, মানে কোথাও বাল্য বিবাহ হচ্ছে কি হয়নি সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার এই যদি কেউ মিথ্যা অভিযোগ দেয় সেই ক্ষেত্রে বাল্য বিবাহ 6 ধারা মোতাবেক শাস্তির বিধান রাখা হয়েছে। 7 ধারায় বলতেছে যে বাল্য বিবাহ করার শাস্তি, অর্থাৎ প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক বা দুইজনই যদি অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকে, এরা যদি বাল্য বিবাহ করে তাহলে এই আইনের 7 ধারা মোতাবেক শাস্তির বিধান রাখা হয়েছে। 8 ধারায় বলতেছে যাদের বাল্য বিবাহ বন্ধ করার জন্য যারা ক্ষমতাপ্রাপ্ত, যেমন থানার ওসি হতে পারে, পিতামাতা হতে পারে, ইউএনও হতে পারে, টিএনও হতে পারে, উপজেলা নির্বাহী কর্মকর্তা হতে পারে, সমাজসেবা কর্মকর্তা হতে পারে, এরা যদি বাল্য বিবাহ বন্ধ না করতে পারে তাহলে 8 ধারা মোতাবেক তাদের শাস্তির বিধান রাখা হয়েছে। শেষ। এরপরে বলা হচ্ছে 9 ধারায় বলতেছে বাল্য বিবাহ সম্পাদন বা পরিচালনা করার শাস্তি, অর্থাৎ যে ব্যক্তি বাল্য বিবাহ সম্পাদন বা পরিচালনা যিনি করতেছেন, যেমন কাজী পরিচালনা করতে পারে বা কোন আত্মীয় স্বজন পরিচালনা, অর্থাৎ মেইন যিনি থাকবেন তার শাস্তি হচ্ছে এই এনে 9 ধারা মোতাবেক তার শাস্তির বিধান রাখা হয়েছে। 10 ধারায় বলতেছে যে বাল্য বিবাহর স্টেজেও কিন্তু একজন ব্যক্তি যদি মুচলেকা দেয় যে ভবিষ্যতে সে আর বাল্য বিবাহ করবে না এবং তার বাড়ির আশেপাশে যারা বাল্য বিবাহ করবে সেই বাল্য বিবাহ বন্ধ করার জন্য তারা উদ্যোগী হবে বা সচেষ্ট হবে, তাদেরকে বলা হচ্ছে যে এই 10 ধারা মোতাবেক যদি মুচলেকা দেয় সেক্ষেত্রে বাল্য বিবাহ তারা যে করতে গেছিল তাদের শাস্তির বিধান কিন্তু এই মানে বাল্য বিবাহের হাত থেকে এখানে রক্ষা করা যাবে। একজন বলছে যে ভাই, 8 ধারা এবং 9 ধারার মধ্যে পার্থক্য কি? সুন্দর প্রশ্ন। 8 ধারা হচ্ছে যে বাল্য বিবাহ বন্ধ করতে যারা দায়িত্ববান, যেমন থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনো টিওনো, চেয়ারম্যান, মেম্বার, হ্যাঁ, এরা হচ্ছে বাল্য বিবাহ বন্ধ করার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তাহলে এরা যদি না করতে পারে 8 ধারায় শাস্তি। আর 9 ধারা আছে বাল্য বিবাহ যারা পরিচালনা করে, যেমন ঘটক পরিচালনা করতে পারে বা কাজী পরিচালনা করতে পারে, এদের শাস্তি হচ্ছে এনের 9 ধারা। আর 10 ধারায় বলতেছে যে বাল্য বিবাহ করতে যাই আপনি ধরা খেয়ে গেছেন, এখন আপনি বলতেছেন স্যার আমি মাফ করেন, আমি বাল্য বিবাহ করব না, এবং আমার আশেপাশে যদি বাল্য বিবাহ কেউ করে তাদেরকেও আমি বাল্য বিবাহ না করার জন্য আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব বা আপনাদেরকে সহায়তা করব, সেই ক্ষেত্রে এই 9 ধারা মোতাবেক তার শাস্তির কথা এখানে বর্ণনা করছে। এই আইনের 10 ধারায় আছে ইয়া 10 ধারায় কথা বলতেছে, 11 ধারায় বলতেছে
যে কাজী আপনার বাল্য বিবাহ করাবে, যে কাজী বাল্য বিবাহ করাবে তার নিবন্ধনের এই লাইসেন্স হচ্ছে আপনার বাতিল হয়ে যাবে। পিতামাতার শাস্তি হচ্ছে এন এর 8 ধারা। যে কাজী বাল্য বিবাহ করাবে তার শাস্তি হচ্ছে আপনার এন এর 11 ধারায় বলতেছে যে তার কাজের লাইসেন্স বাতিল হয়ে যাবে। উপরে যে ধারাগুলো পড়ালাম ওগুলো আমার মানে সাজেশনও নাই, কিন্তু এই যে 12 ধারা এবং হচ্ছে আপনার এই যে 18, 19, এই 3টে ধারা আমার সাজেশনে আছে। 12 ধারায় বলতেছে যে বাল্য বিবাহের ক্ষেত্রে বয়স প্রমাণের আইনগত দলিলগুলো কি কি। বাল্য বিবাহের ক্ষেত্রে বয়স প্রমাণের আইনগত দলিলগুলো কি কি, অর্থাৎ একজন ব্যক্তির বয়স যে 18 বছরের কম আর ছেলের ক্ষেত্রে 21 বছরের কম, এটা আপনি প্রমাণ করবেন কিভাবে। তাহলে 1 নম্বরে বলতেছে হচ্ছে আপনার এই জন্ম নিবন্ধন সনদ। 2 নম্বর আছে জাতীয় পরিচয়পত্র। 3 নম্বর আছে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষার স্কুল সার্টিফিকেট। 4 নম্বর আছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষার কোন সার্টিফিকেট। 5 নম্বরে বলতেছে যে প্রাইমারি স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষার কোন সার্টিফিকেট। আর 6 নম্বরে বলতেছে পাসপোর্ট আইনগত দলিল হিসেবেই বেসিক্যালি এটা হচ্ছে আপনার গণ্য হবে, বা টিকা কার্ড। টিকা কার্ড এটাও আইনগত দলিল হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। তো আশা করি আমার কথাটা এখানে বসছেন। তো রিটেনে প্রশ্ন আসতে পারে যে বাল্য বিবাহ আইন নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ নিরোধ আইন 2017-র ক্ষেত্রে বয়স প্রমাণের আইনগত দলিলগুলো কি কি। তাহলে 1 নম্বরে জন্ম নিবন্ধন সনদ, 2 নম্বরে জাতীয় পরিচয়পত্র, 3 নম্বরে প্রাইমারি স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষার সার্টিফিকেট, 4 নম্বরে আছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান স্কুলের কোন সার্টিফিকেট। আর এরপরে হচ্ছে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষার কোন সার্টিফিকেট। এরপরে বলতেছে পাসপোর্ট। আবার টিকা কার্ডের কথা আপনি দিতে পারবেন। এই কথাটা আচ্ছা এখানে লিখতেছে যে আপনার সেশনে যা লিখতে গিয়ে মনে হয় এটা লিখে ফেলাইছে। আর যাও আর কি। তো এখানে 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 হচ্ছে আপনার এই 12 ধারায় এই এই দলিলগুলোর কথা মনে রাখবেন, 5 মার্কের প্রশ্ন চলেই আসতে পারে। আচ্ছা, 13 ধারায় ক্ষতিপূরণ ওগুলো দরকার নাই। 16 ধারা আছে সরজমিনে তদন্ত করতে হবে, এবং এই আইনের তদন্ত আসে 30 কার্য দিবসের মধ্যে আপনি শেষ করবেন। এই আইনের তদন্ত 30 কার্য দিবসের মধ্যে আপনি শেষ করবেন। 17 ধারায় বলতেছে মোবাইল কোর্টের মাধ্যমে বিচার পরিচালনা করা যাবে। তাহলে এখানে একটা জিনিস আমরা খেয়াল করে দেখি যে বাল্য বিবাহ নিরোধ আইন অনুসারে মোবাইল কোর্টের মাধ্যমে বিচার পরিচালনা করা যায়। আবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেও কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে বিচার পরিচালনা করা যায়। তো দ্রুত বিচার আইনেও কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে বিচার পরিচালনা করা যায়। আবার দেখবেন সড়ক পরিবহন আইন 2018, সেখানেও কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে বিচার পরিচালনা করা যায়। এটা একটু মনে রাখবেন যে এমসিকিউ আসতে পারে যে নিচের কোন আইনে মোবাইল কোর্টের মাধ্যমে বিচার পরিচালনা করা যায়। তাহলে এই যে আইনগুলোর কথা বললাম, এই সকল আইনে মোবাইল কোর্টের মাধ্যমে বিচার পরিচালনা করা আপনার যাবে। 18 ধারায় বলতেছে অপরাধ আমলে নেওয়ার সময়সীমা ক্লিয়ার। বলতেছে যে এই আইনে অপরাধ সংঘটিত হওয়ার 2 বছরের মধ্যে যদি অভিযোগ আদালতে দেয় তাহলে অপরাধ আমলে নেওয়া হবে। অন্যথায় 2 বছরের পরে যদি অভিযোগ দেওয়া হয় সেই ক্ষেত্রে কি বলা আছে যে অপরাধ আমলে নেওয়া আপনার হবে না। এটা মনে রাখবেন, 2 বছর। ছোট্ট একটি প্রশ্ন, বাট পরীক্ষা এখান থেকে কিন্তু কোশ্চেন চলে আসতে পারে। 19 ধারা আমার সাজেশনে আছে যে কোন ক্ষেত্রে বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী বাল্য বিবাহ আপনার কি হবে না, আপনার অপরাধ হিসেবে গণ্য হবে না। বলা আছে আদালতের নির্দেশে, তারপর আছে নাবালকদের সর্বোত্তম স্বার্থে পিতামাতার সম্মতিক্রমে বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী এই মানে যদি আপনার বাল্য বিবাহ এখানে হয়ে থাকে সেই ক্ষেত্রে বেসিক্যালি বলতেছে যে এটা কি হবে না, আপনার কোনো অপরাধী হচ্ছে আপনার হবে না। এটা হচ্ছে বিশেষ বিধান। বিশেষ বিধানের কথা বলতেছে যে রিটেনে প্রশ্ন আসতে পারে যে বাল্য বিবাহ নিরোধ আইন অনুসারে কোন ক্ষেত্রে বাল্য বিবাহ হিসেবে গণ্য হবে না, অর্থাৎ বাল্য বিবাহের ব্যতিক্রম কি, বা কোন ক্ষেত্রে বাল্য বিবাহ হবে না, বা ব্যতিক্রম গুলো লেখো। তাহলে এই 3টা হচ্ছে ব্যতিক্রম। একটা হচ্ছে আদালতের নির্দেশে, 2 নম্বর হচ্ছে নাবালকদের সর্বোত্তম স্বার্থে, 3 নম্বর হচ্ছে পিতামাতার সম্মতিক্রমে। যদি এই বিয়েটা হয় তাহলে হচ্ছে আপনার বাল্য বিবাহ হয় না। সব ভুলে যাবেন। এই আইনের 12 ধারাটা ঠাড়া মুখস্থ রাখবেন যে আইনগত দলিলগুলো কি কি। এই আইনের 18 ধারাটা মনে রাখবেন যে 2 বছরের মধ্যে মামলা রুজু করতে হবে। এই আইনের 19 ধারা মনে রাখবেন যে কোন ক্ষেত্রে বাল্য বিবাহ অপরাধ হিসেবে গণ্য হবে না। সেটা হচ্ছে যে আপনার এই পিতামাতার সম্মতিক্রমে আদালতের নির্দেশে আর নাবালকদের সর্বোত্তম স্বার্থে, এই 3টি ক্ষেত্রে বাল্য বিবাহ হিসেবে আপনার গণ্য হবে না। ঠিক আছে। আচ্ছা, এরপরে 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 আমরা সরাসরি চলে যাব
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012-তে যাব। মানব পাচারের পরে পড়বো সরকারি চাকরি আইন। ছোট ছোট আইন, বাট আমাদের একটু বুঝতে হবে বা একটু আপনারা দেখবেন, আমার সাজেশনও কিন্তু এই আইনের ধারাগুলো আছে। তোমরা আমাকে একটু পজিটিভ ভাবো, সেটা হচ্ছে যে আমি যদিও সাজেশনে 2-3টা ধারা দিছি, এগুলো তোমরা একটু বেশি করে পড়বা, বাট আমার 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 মনে হয় যে এখানে এখানে হচ্ছে আপনার এই উম পড়ানোর ক্ষেত্রে আমি অন্যান্য ধারাগুলো আমি পড়াই, যদি চলে আসে বা একটু ধারণা হলো এই আর কি, তাই না? তো বাল্যবিবাহ নিরোধ আইনের 2 ধারা আছে, কতিপয় সংজ্ঞা দেছে। এই সংজ্ঞাগুলোর ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ কোনো সংজ্ঞা এখানে নাই। তো বেসিক্যালি এখানে আপনার বাল্যবিবাহ নিরোধ আইনের সংঘবদ্ধ অপরাধ চক্রের একটা সংজ্ঞা দিছে। বলতেছে যে এখানে বলতেছে যে কাজ বা সেবা প্রদান, সরি, সংঘবদ্ধ অপরাধ চক্র বলতে বোঝায় জাতীয় এবং অবস্থান নির্বিশেষে 2 বা ততোধিক ব্যক্তির কাঠামোগত কোনো সংগঠন যা নির্দিষ্ট কাল পর্যন্ত সক্রিয় এবং যার সদস্যরা এই আইনের অধীনে কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে একত্রে কাজ করে। অর্থাৎ সংঘবদ্ধ অপরাধ চক্র বলতে বোঝাচ্ছে যে 2 বা ততোধিক ব্যক্তি বা কোনো সংগঠন একত্রে যদি এই আইনের অধীনে সংগঠনে কি করে, কাজ করে, তখন তাদের সংঘবদ্ধ অপরাধ চক্র বলা হচ্ছে। আচ্ছা, এই আইনের এখানে তেমন আর কোনো কিছু দেখতেছি না। 3 ধারাটা আমরা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবো। হিউম্যান ট্রাফিকিং 3 ধারাটা আমরা মুখস্থ করে ফেলবো। এখানে বলতেছে ভয় ভীতি প্রদর্শন বা মানব পাচার বলতে কি বোঝায়, এই সংজ্ঞাটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে, যে মানব পাচার বলতে কি বোঝায়। মানব পাচার আইনে তল্লাশির পদ্ধতি লেখো, মানব পাচার আইনে তদন্তের পদ্ধতি লেখো। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মানব পাচারের 3 ধারায় আপনাকে মানব পাচারের সংজ্ঞা দেয়। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি আর অর্থনৈতিক মানে অর্থনৈতিক অসহায়তাকে কাজে লাগিয়ে, হ্যাঁ, দেশের ভিতরে বা বাইরে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে, নির্বাসন করে, ক্রয় করে, বিক্রয় করে, বা আটকায় রাখে, লুকায় রাখে বা আশ্রয় দেয়, তখন উক্ত ব্যক্তি কি করছে, মানব পাচার করছে বলেই আপনার গণ্য হবে। এই সংজ্ঞাটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। মানব পাচারের সংজ্ঞা হচ্ছে 3 ধারা, আর মানব পাচারের শাস্তি হচ্ছে এই আইনের 6 ধারা। তো নর্মালি সংজ্ঞা 3 ধারা, আর শাস্তি হচ্ছে আহ, তার ডাবল, অর্থাৎ 3-এর ইয়ে হচ্ছে আপনার 6। এই আইনের 5 ধারায় আপনাকে অতিরাষ্ট্রিকের সংজ্ঞা দিছে। অতিরাষ্ট্রিকের সংজ্ঞা যেমন সিআরপিসির 188, দণ্ডবিধির 4 ধারা, মানব পাচারের 5 ধারা, সাইবার সুরক্ষা অধ্যাদেশের 4 ধারা, হ্যাঁ, সন্ত্রাস বিরোধী দমন আইনের 5 ধারা আপনার এই অতিরাষ্ট্রিকের সংজ্ঞা বেসিক্যালি প্রদান করছে। তো অতিরাষ্ট্রিক জিনিসটা কি? মানব পাচারে বলতেছে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার বাইরে অথবা বাংলাদেশের জাহাজ বা কোনো বিমানে কোনো ব্যক্তি যদি এই আইনের অধীনে কোনো অপরাধ করে, তাহলে সে এই আইনের অধীনে তাকে সাজা দেওয়া যাবে বা বিচারের আওতায় আনা যাবে। 2 নম্বরে বলতেছে বাংলাদেশের কোনো ব্যক্তি বাংলাদেশের বাহির হতে বাংলাদেশের অভ্যন্তরে অথবা বাংলাদেশের অভ্যন্তর হতে বাংলাদেশের বাহিরে, বাংলাদেশের বাহির হতে বাংলাদেশের অভ্যন্তরে অথবা বাংলাদেশের ভিতর হতে বাংলাদেশের বাহিরে এই আইনের অধীনে কোনো অপরাধ করে, হ্যাঁ, সে তাহা তাহা সংগঠনের উদ্দেশ্যে সম্পূর্ণ প্রক্রিয়া বাংলাদেশ সংগঠিত হয়েছে বলে গণ্য হবে, এবং এই আইন অনুযায়ী তার সাজা হবে বা তার বিচার প্রক্রিয়ায় হচ্ছে আপনার অংশগ্রহণ করা যাবে। তাহলে রিটেনে কিন্তু প্রশ্ন চলেই আসতে পারে যে রিয়াজুল ইসলাম, কি খবর বন্ধু? শালিকা থানা ডিএসবি, ভালো আছিস? প্রস্তুতি কেমন? ভালো? ক্লাস শেষে ফোন দিও, ফোন দিও একটা, ঠিক আছে? ভালো আছে বন্ধু? অনেকদিন পরে দেখলাম। আচ্ছা, তাহলে হচ্ছে এই 5 ধারায় আপনাকে বলা হচ্ছে যে অতিরাষ্ট্রিক, বলা হচ্ছে যে এই অতিরাষ্ট্রিকের বিষয়টা কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে, যে অতিরাষ্ট্রিক বিভিন্ন আইনে অতিরাষ্ট্রিকের ব্যাখ্যা দাও। তাহলে এই সব আইনগুলো ধারা শর্ট শর্ট করে পয়েন্ট আকারে লিখে দিলেই কিন্তু আমাদের পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন এটা চলেই আসতে পারে। আচ্ছা, এই 5 ধারা এটা বলছে, 6 ধারা আছে মানব পাচারের শাস্তি, শেষ। শুধু মনে রাখবেন যে মানব পাচারের শাস্তি হচ্ছে এই আইনের 6 ধারা, ঠিক আছে। 7 ধারায় বলতে সংঘবদ্ধ মানব পাচার শাস্তি, সংঘবদ্ধ মানব পাচার, অর্থাৎ 2 বা ততোধিক ব্যক্তি একত্রে মিলে যদি মানব পাচার সংশ্লিষ্ট কোনো অপরাধ করে, তখন তারা সংঘবদ্ধ মানব পাচারের অপরাধে অভিযুক্ত হবে। এই 7 ধারায় সংঘবদ্ধ মানব পাচার, তাহলে 6-এ শাস্তি, 7-এ সংঘবদ্ধ মানব শাস্তি, 8-এ হচ্ছে অপরাধের সহায়তা বা প্ররোচনা বা ষড়যন্ত্র করার শাস্তি। মানে একজনকে আপনি পোকাইছেন বা পাম্পটি মারছেন, যে সৌদি আরবে চল, ওখানে গেলে অনেক টাকা বেতন পাবি, নিয়ে আপনি তারা যৌন কাজে কাজে লাগাই দিচ্ছেন, বা সার্ভিসুট শ্রম শ্রম সাধ্য কাজ তারাতে করাচ্ছেন। তাহলে এই যে যে যার প্রলোভনে পড়ে আপনি সৌদি আরবে যাই কট খেয়ে গেছেন, ধরা খেয়ে গেছেন, বা আপনারা দিয়ে এখন জবরদস্তিমূলক শ্রম করাচ্ছে বা যৌন কাজ করাচ্ছে বা অন্য কোনো আজে বাজে কাজ করাচ্ছে, এই যে যে ষড়যন্ত্র করাইছে বা যে প্ররোচনা দিছে, প্ররোচনা করার শাস্তি হচ্ছে এর 8 ধারা। যেমন নারী শিশুর প্ররোচনা সহায়তার শাস্তি হচ্ছে আপনার কয় ধারা? 30 ধারা। হ্যাঁ, তারপরে সাইবারের সহায়তাকারীর শাস্তি হচ্ছে আপনার 27 ধারা। হ্যাঁ, তারপর আছে এই মানব মানব পাচারের সহায়তার শাস্তি হচ্ছে আপনার 8 ধারা। এভাবে আমরা একটু
অন্যান্য আইনের সাথে একটু মিলেই দেখবো। যেমন দণ্ডবিধি আইনে সহায়তাকারী শাস্তি হচ্ছে আপনার 109 ধারা, তাই না? এরকম আমরা একটু মিলেই দেখলে আশা করি পারবো। তাহলে 3 হচ্ছে মানব পাচারের সংজ্ঞা, 6 হচ্ছে তার শাস্তি, 7 হচ্ছে সংঘবদ্ধ মানব পাচার, 8 হচ্ছে অপরাধের সহায়তা করা, ষড়যন্ত্র করা, প্ররোচনা দেওয়ার শাস্তি। 9 বলতেছে জবরদস্তিমূলক শ্রম বা সেবা প্রদান করে বাধ্য। জবরদস্তিমূলক শ্রম, জবরদস্তিমূলক শ্রম কোনটা বন্ধুরা? অর্থাৎ জোর করে কাউরে যদি আপনি মানে জবরদস্তিমূলক শ্রম করান, কষ্টসাধ্য কাজ করান, জবরদস্তিমূলক শ্রমের শাস্তি মানব পাচার আইনের আছে 9 ধারা এবং দণ্ডবিধি আইনের 374 ধারা। জোরে বলেন কত? দণ্ডবিধি আইনের 374 ধারায় জবরদস্তিমূলক শ্রমের কথা আপনাকে এখানে আলোচনা করছে। আচ্ছা, 10-1 হচ্ছে যে আপনার অপহরণের উদ্দেশ্যে যদি আপনি মানব পাচার করেন, অপহরণ বলা হচ্ছে যে আপনার, সরি, অপহরণের উদ্দেশ্য ব্যতীত আপনি যদি এই যে অবৈধ শ্রম সাধন, যে যৌন শোষণ, যৌন নির্যাতন, কষ্টসাধ্য কাজ করার উদ্দেশ্যে যদি আপনি মানব পাচার করেন, 10-1 আপনি অপরাধী। আর কোন শিশুকে শিশুকে যদি আপনি মানব পাচার করেন, কোন মাতৃ সনদ, শিশু সনদ, সেবা সনদ বা ছোট ছোট সোনামণি নিবাস, এই জায়গার থেকে যদি আপনি শিশুকে আপনি মানে অপহরণ করেন বা পাচার করেন, তাহলে 10-2 ধারা মোতাবেক আপনি অপরাধ। প্রশ্ন আসতে পারে, ক নামক ব্যক্তি, খ নামক ব্যক্তির একমাত্র মেয়ে যে হাসপাতালে ভর্তি আছে, তাকে ওখান থেকে পাচার করলো, অপরাধ কি? তাহলে 10-2 ধারা মোতাবেক সে এখানে অপরাধ করছে বলেই গণ্য হবে। এনাফ, এর বেশি পড়েন না, বেশি পড়লে মন থাকবে না। আচ্ছা, পতিতাবৃত্তির জন্য যদি আপনি কাউকে আমদানি করেন বা ক্রয় করেন, মনে করেন বিদেশিতে মানে রাশিয়ার থেকে ভালো ভালো চেহারার লোক আপনি বাংলাদেশে নিয়ে আসলেন এই পতিতাবৃত্তির জন্য, তাহলে আপনি 11 ধারা মোতাবেক আপনার শাস্তি। সহজে সূচির মধ্যে মনে রাখবেন, পতিতাবৃত্তির জন্য আপনি যদি আমদানি করেন এবং কি করতেছেন, আপনি ক্রয় করেন, তাহলে হচ্ছে আপনি 11 ধারা মোতাবেক অপরাধ করছেন বলে গণ্য হবে। ক নামক ব্যক্তি পতিতাবৃত্তির উদ্দেশ্যে দুবাই থেকে সুন্দরী মেয়েদেরকে বাংলাদেশে নিয়ে আসলো, অপরাধ কি? তাহলে হচ্ছে এই 11 ধারা মোতাবেক আপনি এখানে অপরাধ করছেন বলে গণ্য হবে। 12 ধারায় বলতেছে যে পতিতালয় পরিচালনা বা কোনো স্থান থেকে পতিতালয় হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়ার দণ্ড। মানে এখানে বলতেছে যে পতিতালয় হিসেবে ব্যবহার, ওই যে আমরা এই কথা বলেন না, যেমন জুয়া খেলার জায়গা দিলে কয় ধারায় অপরাধ বলো তো? জুয়া খেলার জায়গা দিলে, মনে আছে? জুয়া খেলার জায়গা দিলে 3 ধারায় অপরাধ, ক্লিয়ার? জুয়া খেলবে এবং জুয়া যে দেখবে তার শাস্তি হচ্ছে 4 ধারা। তো পতিতাবৃত্তি আকাম করার জন্য যে ব্যক্তি বাসা ভাড়া দেবে বা যে একটা জায়গা দিল, ঘর দিল, বাড়ি দিল, ফ্ল্যাট দিয়ে দিল, তাহলে সেই ব্যক্তি হচ্ছে আপনার এই 12 ধারা মোতাবেক সে এখানে অপরাধ করছে বলেই আপনার গণ্য হবে। আর 13 ধারায় বলতেছে পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহ্বান করা, আহ্বান করা, অর্থাৎ পতিতাবৃত্তির উদ্দেশ্যে ভাবভঙ্গি দেখায় যদি আপনি আহ্বান করেন, 20 ধারায় শাস্তি। যেমন ডিএমপি অধ্যাদেশের 74-75 ধারা মোতাবেক ওই আহ্বানকারীর শাস্তির কিন্তু ডাকা, অর্থাৎ তা ইশারা দেওয়া। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম? আমরা এখানে দেখলাম, নর্মালি সুস্থির মতো করে একটু মনে রাখবা, এখানে 11 ধারায় বলতেছে পতিতাবৃত্তির উদ্দেশ্যে আপনি যদি ক্রয় করেন, 12তে বলতে পতিতাবৃত্তির জন্য আপনি যদি জায়গা দেন, আর 13তে আপনার, সরি, 13তে বলতেছে পতিতাবৃত্তির জন্য যদি কোনো ব্যক্তি আহ্বান করে, সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে এই 13 ধারা মোতাবেক তার এখানে শাস্তি। আচ্ছা, আচ্ছা, আমরা 14 ধারা দেখবো যে ভিকটিম বা মামলার সাক্ষীকে হুমকি প্রদানের দণ্ড। মানব পাচার আইনে যিনি ভিকটিম থাকে বা তাকে যদি কোনো ব্যক্তি হুমকি দেয়, তাকে কি দেয়? হুমকি দেয় যে তুই মামলা তুলে নে, নাল 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 তোর কিন্তু খবর আছে, এই ধরনের হুমকি টুমকি দেয়, তাহলে 14 ধারা মোতাবেক তার এখানে সে অপরাধ করছে বলেই গণ্য হবে। 15 ধারায় বলতেছে মিথ্যা মামলার শাস্তি। বাংলাদেশের মাইনর অ্যাক্টে মিথ্যা মামলার অনেক শাস্তি আছে, যেমন মানব পাচারের 15 ধারায় মিথ্যা মামলার শাস্তি, তারপর আছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের আছে আপনার এই 13 ধারায় মিথ্যা মামলার শাস্তি, নারী শিশু 17 ধারায় মিথ্যা মামলার শাস্তি, সাইবারের 28 ধারায় মিথ্যা মামলার শাস্তি। হ্যাঁ, আর তারপর আছে পেনাল কোডের 211 ধারায় মিথ্যা মামলার শাস্তি। আরো অনেক আইন আছে, সব তো আর আমার মন নাই, যাও আর কি। এই তলে এই সকল মামলায় মিথ্যা মামলা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে প্রচলিত কোন কোন আইনে মিথ্যা মামলার শাস্তি আছে লেখো। তাহলে এই ধারাগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। তাহলে 15 ধারায় মিথ্যা মামলার শাস্তির কথা আপনাকে বলতেছে। 17 ধারা আছে অভিযোগ দায়ের, অভিযোগ দায়ের এটা দরকার নাই। 18 ধারা আছে আইনগত অনুমান, অর্থাৎ মানব পাচার আইনে আইনগত অনুমান সম্পর্কে এখানে বলা হয়েছে। যেমন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 55 ধারায় কিন্তু আইনগত অনুমান সম্পর্কে, আর কয় ধারা? 55 ধারায়। অর্থাৎ কারো কাছ থেকে যদি আপনার কি পাওয়া যায়, আপনার মাদক পাওয়া যায় বা কোনো বাড়িতে দখলে পাওয়া যায়, আদালত ধরেই নেবে সে অপরাধী, যতক্ষণ পর্যন্ত ভিন্নতার সে প্রমাণ করতে না পারে, অর্থাৎ প্রমাণ করতে যদি না পারে যে সে অপরাধী না। ঠিক তেমনি এই আইন 18 ধারায় বলতেছে কোনো ব্যক্তির হেফাজত থেকে, কারো ফ্ল্যাট থেকে 10 জন মেয়েকে উদ্ধার করা হলো, যদি সে যুক্তিসঙ্গত প্রমাণ না দিতে পারে যে সে বিদেশে পাচার করার জন্য 10 জন মেয়েকে একই ফ্ল্যাটে রাখে নাই,
তো আদালত ধরেই নেবে যে সে মানব পাচারের উদ্দেশ্যে এই ফ্ল্যাটে একসাথে তাদেরকে আটকায় রাখছে। কথা কি বুঝছেন? তাহলে আইনগত অনুমান আছে 18 ধারা, আমার সাজেশনে 18 ধারা আছে, খুবই গুরুত্বপূর্ণ। 19 এবং 20, 19 ধারা এবং 20 ধারা এএসআই দের গত বছর পরীক্ষায় আসছে। আমার মনে হয় কনস্টেবলদের এখান থেকে প্রশ্ন আসতে পারে। এটা ডাইরেক্ট মুখস্থ করতে হবে যে মানব পাচার আইনে তদন্তের পদ্ধতি, মানব পাচার আইনে বিদেশে কিভাবে তদন্ত করা যায়, এই হলো 19 ধারা। বিষয় হচ্ছে মানব পাচার আইনে তল্লাশির, বিনা পরোয়ানায় তল্লাশির বিধান বা পদ্ধতি কি। এই দুটো ধারা কনস্টেবল, এএসআই, এএসআই সবার জন্য ইম্পর্টেন্ট। মানব পাচার তদন্তের পদ্ধতি কি বলতেছে? বলতেছে পুলিশের নিকট এই আইনের অধীনে কোনো অপরাধ সংগঠনের সংবাদ আসলে ট্রাইব্যুনাল কোনো অপরাধ তদন্তের নির্দেশ দিলে সংশ্লিষ্ট থানার উপপরিদর্শকের নিম্নে নয় এমন কোনো পুলিশ অফিসার তদন্ত কার্য সম্পাদন করতে পারবে। এই আইনের অধীনে কোনো অপরাধ সংগঠিত হতে পারে এমন ক্ষেত্রে পুলিশ অপরাধ সংগঠনের এজাহার দাখিলের পূর্বে, এই আইনের অধীনে কোনো অপরাধ সংগঠিত হতে পারে পুলিশ অপরাধ সংগঠনের এজাহার দাখিলের পূর্বে প্রতিরোধমূলক অনুসন্ধান, প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারি পরিচালনা করতে পারবে। কি করতে পারবে? প্রতিরোধমূলক। অর্থাৎ যদি কেউ এসে সংবাদ দেয় যে অমুক জায়গায় মানব পাচার হচ্ছে, তাহলে এজাহার নেয়ার পূর্বে অবশ্যই পুলিশ অফিসার প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারি অর্থাৎ প্রতিরোধমূলক অনুসন্ধানী কার্যক্রম পরিচালনা করতে পারবে। আর তিনি বলতেছে এই আইনের অধীনে তদন্তকারী কর্মকর্তা 90 কার্য দিবসের মধ্যে তদন্ত আপনাকে শেষ করে ফেলতে হবে। ঠিক আছে কিনা? এরপরে বলতেছে 90 কার্য দিবসের মধ্যে যদি তদন্ত শেষ করতে না পারে তাহলে অন্তত 3 কার্য দিবস পূর্বে লিখিতভাবে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে অথবা ট্রাইব্যুনালকে আবেদন করতে হবে, এবং ট্রাইব্যুনাল যুক্তিসঙ্গত মনে করলে অতিরিক্ত আরো 30 কার্য দিবস সময় আপনার বৃদ্ধি করতে পারবে। তবে শর্ত থাকে যে কেবলমাত্র আন্তঃরাষ্ট্রীয় তদন্তের ক্ষেত্রে এইরূপ সময় বৃদ্ধি করা যাবে, অন্যথায় বৃদ্ধি করা যাবে না। আন্তঃরাষ্ট্রীয় তদন্তের ক্ষেত্রে, অপরাধ তদন্তের ক্ষেত্রে বিদেশি সাক্ষ্য প্রমাণ সংগ্রহ আবশ্যকতা দেখা দিলে ট্রাইব্যুনালের অনুমতি ক্রমে তদন্ত কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্ত সম্পন্ন করার উদ্দেশ্যে পুলিশ কর্তৃক একটি বিশেষ তদন্ত দল গঠন হবে এবং উক্ত তদন্ত দলকে যথাযথ প্রশাসনিক এবং আর্থিক সহায়তা প্রদান করা হবে। এখান থেকে একটা প্রশ্ন এইভাবে কিন্তু পদোন্নতি পরীক্ষায় চলে আসতে পারে বন্ধুরা। যেমন মানব পাচারের শিকার হয়ে ক নামক ব্যক্তি সৌদি আরবে আছে, তা উক্ত মামলা তদন্তকারী কর্মকর্তার কাজ কি? তদন্তকারী কর্মকর্তার কাজ আছে অবশ্যই ট্রাইব্যুনালের আদেশে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের কি যেন এনসিবি এনসিবি শাখায় আবেদন করবে এবং এনসিবি শাখার অনুমোদন ক্রমে বিদেশে যে তদন্ত করতে পারবে এবং এই আসামিকে বাংলাদেশে ফেরত আনার যাবতীয় প্রক্রিয়া সে অংশগ্রহণ করতে পারবে বা কার্যক্রম সে করবে। ঠিক আছে কিনা? এবং এখানে বলতেছে যে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স একটি মনিটরিং সেল গঠন করবে এবং এই তদন্ত কার্যক্রমে সার্বক্ষণিকভাবে পুলিশ হেডকোয়ার্টার্স আপনাকে মনিটরিং করবে। এই হচ্ছে আপনার এই 19-এর 5 ধারা। আচ্ছা, এখানে 5 এবং 6 এইভাবে বলতেছে, আশা করি এটা আপনারা পারবেন। তাহলে 19-এর 1-এ বলতেছে এসআই তদন্ত করতে পারবে, 19-এর 2-এ বলতেছে এজাহার গ্রহণের পূর্বে প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারি করতে পারবে, 3-এ বলতেছে 90 কার্য শেষ করতে হবে, 4-এ বলতেছে 90 কার্য শেষ করতে না পারলে অতিরিক্ত 30 কার্য দিবস পাবে। তবে শর্ত থাকে যে কেবলমাত্র আন্তঃরাষ্ট্রীয় তদন্তের ক্ষেত্রে এরূপ সময় দেওয়া যাবে। আর 5-এ বলতেছে বিদেশে তদন্তের ক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিদেশে অবস্থান করা যাবে, এক্ষেত্রে সকল প্রশাসনিক ক্ষমতা কর্তৃপক্ষ বহন করবে। আর 6-এ বলতেছে যে এই আইনের অধীনে পুলিশ তদন্ত, নিরাপত্তা বা বিশেষ প্রতিযোগিতামূলক কার্যক্রম দায়িত্ব সময় সমন্বয় এবং তদারক করিবার উদ্দেশ্যে সরকার সরকারি গেজেট দ্বারা পুলিশ হেডকোয়ার্টার্স একটি মনিটরিং সেল গঠন করবে। তো পুলিশ হেডকোয়ার্টার্স মনিটরিং সেল গঠন করে কোন শাখা? এটা হচ্ছে এনসিবি শাখা। লিখে রাখো, এনসিবি। ঠিক আছে কিনা? এই শাখায় একজন এআইজি দায়িত্বে থাকে, উনি হচ্ছে বেসিক্যালি এটা আপনার করে থাকে। ঠিক আছে? যেমন তদন্ত নির্দেশিকায় গতকাল একটা প্রশ্ন তোমাদেরকে পড়াইছিলাম যে বিদেশের কোন নাগরিক বাংলাদেশে যদি কোনো অপরাধ করে সেই ক্ষেত্রে তদন্তের প্রক্রিয়া কি। আপনি লিখবেন বিদেশের কোন নাগরিক বাংলাদেশে যদি কোনো অপরাধ করে পেনাল কোডের আইনের 2 ধারায় যাই থাকুক না কেন বাংলাদেশের তদন্তের পদ্ধতি অনুসরণ করে এই বিদেশি নাগরিকের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চালাতে হবে। 1 নম্বর হচ্ছে তার ছবি জব্দ করতে হবে এবং তার সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ করতে হবে। 2 নম্বরে বলতেছে বিদেশি নাগরিক যে যে দেশের, ওই দেশের দূতাবাসকে বিষয়টা অবগত করতে হবে। 3 নম্বরে বলতেছে তার পাসপোর্ট জব্দ করতে হবে। 4 নম্বরে বলতেছে তার সকল দলিলপত্র প্রমাণাদি পরীক্ষা নিরীক্ষা আছে আপনাকে করতে হবে। 6 নম্বরে বলতেছে যে যুক্তিসঙ্গত কোনো সন্দেহ যদি না হয় সেই ক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টার্স এনসিবি শাখাকে তদন্ত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ভাবে জানাতে হবে বা অবগত করতে হবে। এই হচ্ছে আপনার বিদেশি নাগরিক বাংলাদেশে কোনো অপরাধ করলে তদন্তের পদ্ধতি, অর্থাৎ পেনাল কোডের 2 ধারায় যাই থাকুক না কেন এইভাবে হচ্ছে আপনাকে তদন্ত, তার তার পাসপোর্ট জব্দ করতে হবে, তার ছবি সংরক্ষণ করতে হবে, তার তার ইউনিটকে, তার ওই যে দূতাবাসকে বিষয়টা অবগত করতে হবে। এই হলো মূল কথা। আমার কি ঘুম আসতেছে মনে হচ্ছে নাকি? কথা কথা কি একটু আলাদা মনে হচ্ছে না? ঠিক আছে, হ্যাঁ।
ধারা লাগবে না, তো ওই পিনাল কোডে 2 ধারা দেবেন, ধারা লাগবে না। এটা এটা হচ্ছে ওই যে তদন্ত নির্দেশিকার প্রশ্ন, ধারা লাগবে না। তদন্ত নির্দেশিকা থেকে তোমাদের কিন্তু আর একটা প্রশ্ন আমি পড়াইছিলাম, যে জনসাধারণ কোন কোন অপরাধের সংবাদ দিতে বাধ্য। তাহলে তোমরা কিন্তু ওই যে খালি কার্যবিধির 42 ধারায় ওই আসামি গ্রেপ্তার পলায়ন প্রতিরোধের সংবাদ দিতে বাধ্য, 42-এর খতে বলতেছে যে শান্তি শৃঙ্খলার অপরাধের সংবাদ দিতে বাধ্য। ইহা ছাড়াও কিন্তু ইহা ছাড়াও কিন্তু আপনার ওই তদন্ত নির্দেশিকা আরো কিছু লেখা আছে, যেমন সম্পত্তির বিরুদ্ধে অপরাধ সংগঠিত সে সংবাদ দিতে বাধ্য, অপমৃত্যুর সংবাদ দিতে বাধ্য, প্রতারণার সংবাদ দিতে বাধ্য, হ্যাঁ, তারপর আছে দস্যুতা ডাকাতি আত্মসাতের সংবাদ দিতে বাধ্য। এই ধারাগুলো হচ্ছে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে, ধারাগুলো দিয়ে দেবেন, আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে না। 35টা বা তারপর আছে অপরাধমূলক অনধিকার প্রবেশের সংবাদ দিতে বাধ্য, হ্যাঁ, মানব দেহের বিরুদ্ধে যে অপরাধগুলো সংঘটিত হয়, নরহত্যা, হত্যা ইত্যাদির সংবাদ দিতে বাধ্য, হ্যাঁ, এই কথাগুলো আপনারা পয়েন্ট আকারে লিখে দেবেন। জালিয়াতির সংবাদ দিতে বাধ্য, হ্যাঁ, প্রতারণার সংবাদ দিতে বাধ্য, এই কথাগুলো আপনারা পয়েন্ট পয়েন্ট লিখে, কোথায় লেখা আছে? তদন্ত নির্দেশিকা বইতে আমাদের এগুলো লেখা আছে। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে 19 আসলে আমরা পারবো, এখানে আশা করি কোনো সমস্যা আমাদের হবে না। যাদের 19 তোমরা পারো না, আজকে রাতে 19 পড়ি একবার লিখে ফেলবা, ঠিক আছে? বাদ নাই স্যার, বাদ নাই, রাষ্ট্রদ্রোহমূলক, আচ্ছা। ও রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের সংবাদ দিতে হচ্ছে আপনার বাধ্য। ধারা কি দেবো? ধারা ওই যে সংশ্লিষ্ট ধারাগুলো আছে ওইগুলো হচ্ছে আপনারা বানিয়ে দেবেন, ঠিক আছে? প্রতিরোধমূলক তল্লাশি এবং আটক, এই আইনের অধীনে কোনো অপরাধ প্রতিরোধ কল্পে উপ পরিদর্শকের নিম্নে পদমর্যাদা নহে এমন কোন পুলিশ কর্মকর্তা তাহার ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিরোধমূলক তল্লাশি করতে পারবে, যে কোনো আঙ্গিনায় প্রবেশ করতে পারবে, হ্যাঁ, তারপরে অপরাধ সংগঠনে ব্যবহৃত হয়েছে এমন সরঞ্জামাদি বা তথ্য প্রমাণাদি দলিল হচ্ছে আটক করার ক্ষমতা পুলিশ অফিসারের আছে। বলা হচ্ছে উক্ত স্থানে প্রবেশ করতে গেলে কার্যবিধির 103 ধারা মোতাবেক সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম চালাতে হবে। তল্লাশি কার্যক্রম চালিয়ে কোনো অবৈধ মালামাল পাওয়া গেলে এগুলো জব্দ করতে হবে এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করতে হবে। এবং এখানে বলতেছে যে কোনো নারীর দেহ তল্লাশি করতে গেলে অবশ্যই নারী প্রবেশন কর্মকর্তা বা নারী পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম আপনাকে চালাতে হবে। আর 4ই আপনাকে বলতেছে যে আপনার তল্লাশি কার্যক্রমে কি পাওয়া গেছে 72 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেট অথবা সেক্টর সম্পন্ন ট্রাইব্যুনালকে লিখিতভাবে বিষয়টা অবগত করতে হবে। তাহলে তদন্তের থেকে তল্লাশিটাই মনে হয় সহজ। বলতেছে এসআই তদন্ত করতে পারবে। 2 নম্বর হচ্ছে কোনো ঘরে প্রবেশ করতে পারবে। 3 নম্বরে হচ্ছে যে যে কোনো নারীর দেহ তল্লাশি করতে গেলে সাক্ষীদের উপস্থিতি দেহ তল্লাশি করতে হবে, প্রবেশন কর্মকর্তার উপস্থিতি তল্লাশি করতে হবে। আর সারি বলতেছে তল্লাশি করে আপনি কি পাইছেন 72 ঘন্টার মধ্যে হচ্ছে এই বিষয়টা আপনাকে অবগত করতে হবে। এই হচ্ছে তল্লাশির বিধান। কারো যদি 19-20 মনে না থাকে তাহলে তোমরা এটা একটু মনে করে লেখবা, এটা পদোন্নতি পরীক্ষার জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 21 দরকার নাই। 22 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 22। আচ্ছা, 22 এখানে দরকার নাই, 22-এর 2টা মনে রাখবো। 22-এর 2 বলতেছে যে কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী আনুষ্ঠানিক বক্তব্য প্রতিবেদন তার ট্রাইব্যুনাল হাজির হইবার দায়িত্ব হইতে অব্যাহতি প্রদান করিয়া সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারবে। অর্থাৎ এখানে বলতেছে যে এই কোন সরকারি কর্মচারী, হ্যাঁ, তাদেরকে এই মানব পাচার আইনে সাক্ষী হিসেবে তলব না করে তাদের কোনো বিবৃতি যদি পূর্বে দেয়া থাকে সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে সাক্ষী হিসেবে তাদেরকে আজকে গ্রহণ করা যাবে, এখানে দরকার নাই। 24 ধারাটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। মানব পাচার আইনে কত কার্যদিবস তদন্ত নিষেধ? মানব পাচার আইনে 180 কার্যদিবসের মধ্যে হচ্ছে আপনাকে তদন্ত শেষ করতে হবে, ঠিক আছে কিনা? 180 কার্যদিবসের মধ্যে হচ্ছে আপনাকে তদন্ত হচ্ছে আপনাকে শেষ করতে হবে। আচ্ছা, মানব পাচার আইনে যদি কোনো শিশু যদি অপরাধের শিকারে পরিণত হয় সেক্ষেত্রে এই যে শিশু আইনের বিধিবিধান পরিচালনা আপনাকে করতে হবে। 22-এর 3 আপনাকে কথা বলতেছে, এখানে আর দরকার নাই। আচ্ছা, 25-এর রুদ্ধদ্বার কক্ষে বিচার করা যাবে। 26-এর দোভাষী নিয়োগ করতে হবে। 27 ধারায় আছে আপনার সম্পত্তি কোরক বা বাজেয়াপ্ত বা অতিরাষ্ট্রিক নিষেধাজ্ঞা, অর্থাৎ সম্পত্তি কোরকের বিধান কি? অর্থাৎ বলতেছে এই আইনের অধীনে মানব পাচার সংশ্লিষ্ট অপরাধ করে অঢেল সম্পত্তির মালিক কোনো ব্যক্তি হয়েছে, তাহলে তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অপরাধীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি কোরকের আদেশ দিতে পারবে। এবং এই আইনের অধীনে কোনো বাড়ি, জমি, গাড়ির মাধ্যমে যদি কোনো অপরাধ সংঘটিত হয়েছে বলে যুক্তিসঙ্গতভাবে ধারণা করা হয় সেই ক্ষেত্রে এগুলো আছে আটক করার নির্দেশ বিজ্ঞ আদালত প্রদান করবে। এরপরে বলতেছে যে এই আইনের অধীনে হচ্ছে আপনার দোষী সাব্যস্ত হলে ট্রাইব্যুনাল কোনো অপরাধীর সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে এবং টাকা সরকারি নিলামের মাধ্যমে সরকারি তহবিলে হচ্ছে আপনার জমা করা যাবে। আর সারি আপনাকে বলতেছে যে এই আইনের অধীনে সংগঠিত কোনো অপরাধের বিচারের স্বার্থে
ট্রাইব্যুনাল বিদেশে অবস্থিত অপরাধ অর্জিত সম্পত্তি এবং উক্ত সম্পত্তির মাধ্যমে পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তির অর্জিত অন্য কোনো সম্পত্তি অবরুদ্ধ এবং ক্রয় করার নির্দেশ প্রদান করতে পারবে, এবং উক্ত নির্দেশ লঙ্ঘিত হইলে অভিযুক্ত ব্যক্তি 5 বছর এবং সর্বোচ্চ 20 বছরের অনধিক 5 বছর কারাদণ্ড এবং অনন্য 20,000 টাকা জরিমানা দণ্ডে এখানে দণ্ডিত হবে। ঠিক আছে কিনা? অর্থাৎ আপনি মানব পাচার করে বিদেশি সম্পত্তি করছেন, ওই সম্পত্তি দিয়ে বিদেশে অন্য আরো সম্পত্তি বাড়াইছেন, তাহলে এই সব সম্পত্তি কোরকের বিধান বিজ্ঞ আদালত হচ্ছে আপনার করতে পারে। আর 87(5)-এ বলতেছে যে এই ধারার অধীনে অপরাধ লব্ধ কোনো কোরকযোগ্য সম্পত্তি নির্দিষ্টকরণে সরকার এবং বিদেশস্থ সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস ট্রাইব্যুনালকে যথাযথ সহযোগিতা করবে, এবং উপধারা 4 এর অধীনে কোনো আদেশ জারি হইলে সরকার যে দেশে সংশ্লিষ্ট সম্পত্তি সেই দেশের উপযুক্ত কর্তৃপক্ষকে ট্রাইব্যুনালের উক্ত আদেশের বিষয়ে অবগত করবে। মনে করেন আপনি মানব পাচার করে আমেরিকাতে বাড়ি করছেন, তো এই ক্ষেত্রে বলতেছে বাংলাদেশের আদালত, এই আমেরিকার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ওই দেশের ট্রাইব্যুনালকে এই বিষয়টা অবগত করবে যে অমুক ব্যক্তি মানব পাচার করে আপনার আমেরিকাতে এই সম্পত্তি বানাইছে। এই হচ্ছে আপনার সম্পত্তি কোরকের বিধান। তাহলে আমরা সারমর্ম করে দেই। 87(1)-এ বলতেছে যে আসামের স্থাবর অস্থাবর সম্পত্তি কোরক করা যাবে। 87(2)-এ বলতেছে এই ধরনের জমি জমা গাড়ি বাড়ি দিয়ে যদি কোনো অপরাধ সংঘটিত হয় সেগুলো আটকের নির্দেশ দেবে। 87(3)-এ বলতেছে যে আদালতের নির্দেশে উক্ত সম্পত্তি কোরক বা বাজেয়াপ্ত বলে গণ্য হবে। আর 87(4)-ই বলতেছে যে এই আইনের অধীনে বিদেশে যদি কোনো ট্রাইব্যুনাল অর্জিত সম্পত্তি আপনার থাকে, এইগুলো হচ্ছে আপনার আদালতে জমা দেওয়ার নির্দেশ প্রদান করবে। আর 5-এ বলতেছে যে বিদেশি কোনো প্রকৃত যদি কোনো সম্পত্তি থেকে থাকে বা এই ক্ষেত্রে বিজ্ঞ আদালত ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করবে, এবং বলা হচ্ছে যে ওই দেশের দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এই বিষয়টা হচ্ছে কি করবে, আপনার এই ট্রাইব্যুনালের উক্ত আদেশের বিষয়ে বেসিক্যালি আপনাকে অবগত করা হবে। এই হচ্ছে আপনার এই আইনের 27 ধারা। 28 দরকার নাই, 29টা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশি দলিল, লিখিত তথ্য প্রমাণাদি বা উপাদানের গ্রহণযোগ্যতা। বিদেশি দলিল কি বলতেছে? বিদেশি দলিলের গ্রহণযোগ্যতা কি বলতেছে? এই আইনের অধীনে কোনো অপরাধ সংগঠনের বিদেশি দলিল যদি থাকে, তাহলে ওই দলিলটি ওই দেশের বাংলাদেশে যে দূতাবাস অবস্থা আছে, ওই দূতাবাসের একজন কর্মকর্তা অথবা যদি কোনো দূতাবাস কর্তৃক যদি স্বাক্ষরিত না করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে ওই দূতাবাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সত্যায়িত করে আদালতে উপস্থাপন করা যাবে। 2-এ বলতেছে যে ওই দেশের দলিলপত্র যদি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আপনার কি করে, সত্যায়ন করে বা সত্যায়িত করে যে কাগজ ঠিক আছে, সেক্ষেত্রে এইভাবে এটা ব্যবহার করা যাবে। আর 3-এ বলতেছে যে বাংলাদেশের দূতাবাস বা ওই দেশের দূতাবাস বা ওই দেশের কর্তৃপক্ষ যদি কোনো দলিলকে সত্যায়িত করে এবং ওই দলিলটি যদি পরবর্তীতে ভুয়া বা জাল বলে মনে হয় বা প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে ডিউটি অফিসার যিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করছে তার, অর্থাৎ এই যে বাংলাদেশের দূতাবাস বা এখানে আপনাকে বলতেছে এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যবস্থা নেছে, তাতে তো এদেরকে এখানে কি করা যাবে না, দায়ী করা যাবে না। এই হচ্ছে এর 28 ধারা। আর 29 ধারা গুরুত্বপূর্ণ, ইলেকট্রনিক তথ্য প্রমাণের গ্রহণযোগ্যতা। অর্থাৎ এই আইনের অধীনে অডিয়াল ভিডিও, বা হচ্ছে আপনার অডিও ভিডিও ট্রাইব্যুনালের সন্তুষ্টি সাপেক্ষে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য অর্থাৎ অ্যাডমিসেবল হিসেবেই আপনার গণ্য হবে। এই হচ্ছে আইনের 30 ধারা। 30 ধারা গুরুত্বপূর্ণ। আমার সাজেশনে আছে দেখবেন 33 ধারা, ভিকটিমকে উদ্ধারের পদ্ধতি। ভিকটিমকে উদ্ধারের পদ্ধতি অর্থাৎ একজন ব্যক্তি মানব পাচারের শিকার হয়ে সৌদি আরবে আছে, একে উদ্ধার করবেন কিভাবে বলতেছে এই আইনের 33-এ বলতেছে কোন বাংলাদেশের নাগরিক বিদেশে যদি মানব পাচারের শিকার হয়, সেই দেশের সংশ্লিষ্ট সরকার সংশ্লিষ্ট দেশের বাংলাদেশের দূতাবাস এবং প্রয়োজনে পররাষ্ট্র এবং হচ্ছে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আপনার বাংলাদেশে কি করবে, এদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। 2 নম্বর উপধারায় বলতেছে এক উপধারায় যাই থাকুক না কেন, ওই দেশে যে বাংলাদেশের দূতাবাস আছে ওই দূতাবাস ওই ব্যক্তিকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবে। আর 3-এ বলতেছে যে এই আইনের অধীনে বলা হচ্ছে যে আপনার এই যে এই মানব পাচারের শিকার কোনো ব্যক্তির মামলার কারণে বিদেশে রাষ্ট্রে থাকতে যদি বাধ্য হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার কি করবে, ওই দেশের ওই ওই বাংলাদেশের দূতাবাস ওই আটককৃত ব্যক্তি সম্পর্কে আইনগত সহযোগিতা করবে। এই এই ইসের 33-এর 4 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশের কোন নাগরিক যদি বাংলাদেশে মানব পাচারের শিকার হয়, ওই সৌদি আরব থেকে পাচার করে বাংলাদেশে পাঠাইছে, তুই ওখানে যা, তাহলে এই ক্ষেত্রে 33-এর 4 উপধারা স্পষ্ট বলতেছে যে ক্ষেত্রে একজন বিদেশি নাগরিক বাংলাদেশে মানব পাচারের শিকার ব্যক্তি হিসেবে চিহ্নিত হইবে,
এই ক্ষেত্রে যথাযথ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে উক্ত ব্যক্তি জবানবন্দি গ্রহণ করে সংশ্লিষ্ট রাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় উপযুক্ত কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে উক্ত ব্যক্তিকে তার স্বদেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কথা ক্লিয়ার কিনা? অর্থাৎ যদি এরকম দেখা হয় সেক্ষেত্রে একটি প্রতিবেদনের মাধ্যমে ডিটি অফিসারকে জানাবে, ডিটি অফিসার ওসি কে জানাবে, ওসি সরি কোন জায়গা থেকে কোন জায়গায় গেলাম, তাহলে বলতেছে যে এই যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে বিদেশি নাগরিক যদি বাংলাদেশে মানব পাচারের শিকার হয় সেক্ষেত্রে এই বিদেশি নাগরিককে বিদেশে পাঠানোর যাবতীয় প্রক্রিয়া কর্তৃপক্ষ গ্রহণ করতে পারবে। এই হচ্ছে আপনাকে বলতেছে যে মানব পাচার আইনে ভিকটিম প্রত্যাবাসনের বিধান 33 ধারা, খুবই গুরুত্বপূর্ণ, দাগার সাজেশনে আছে। আচ্ছা, 37 ধারায় বলতেছে মানব পাচার আইনের অধীনে কোনো অপরাধী বা ভিকটিমের ছবি প্রচার প্রকাশ করা যাবে না। কোনো অপরাধী বা ভিকটিমের ছবি প্রচার প্রকাশ করলে এই আইনের 37 ধারা মোতাবেক সে এখানে অপরাধ করছে বলেই আপনার গণ্য হবে। এখানে তেমন আর কোনো ধারা আছে বলে আমার মনে হয় না। শেষ শেষ, এখানে আর কোনো ধারা নেই। ক্লিয়ার? এটা হচ্ছে যে মানব পাচার প্রতিরোধে যৌথ দায় দায়িত্ব। ওই যে মাদকের যেমন 35 ধারায় দেখছেন, এই আইন এর 41 ধারায় সেম একই কথা। অর্থাৎ বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করা যাবে। যে সকল দেশে মানব পাচার হয় সেই দেশের কর্তৃপক্ষের সাথে বাংলাদেশ ভালো সম্পর্ক রাখবে। বাংলাদেশ সে দেশে গমন করতে পারবে, সে দেশের নাগরিক বাংলাদেশে আসতে পারবে, মনিটরিং সেল গঠন করতে পারবে, হ্যাঁ, আসামি গ্রেপ্তার করার জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে, যাবতীয় আইনগত এবং কূটনৈতিক প্রশাসনিক সহযোগিতা তারা কামনা করতে পারবে। হ্যাঁ, এই হচ্ছে আইন এর 41 ধারা। তাছাড়া আমি আমার সাজেশনে মানে খুবই কম ধারা আছে, 19 ধারা, 20 ধারা, 18 ধারা, 14 ধারা, এই ধারাগুলো রিটেন এখানে আছে, এবং 33 ধারাটা আমি সাজেশনে দিয়েছি। এগুলো আপনাদের মানব পাচার শেষ, মানব পাচার শেষ। আমাদের রিটেনের খাতা মূল্যায়ন করে এসপি স্যাররা। এসপি খাতা দেখার জন্য আপনার এসপিরা খাতা দেখে, ফুল এসপি, ঠিক আছে কিনা? এডিশনাল এসপি খাতা দেখেন আমি যতটুকু জানি। আমার কি ঘুম আসছে মনে হচ্ছে? একটু একটু ঘুম আসছে, তাই না? কথা একটু আলাদা মনে হচ্ছে না? লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তা আমরা এখন দেখব সরকারি চাকরি আইন। সরকারি চাকরি আইনের আহ, এক ধারাটা আমার সাজেশনে নাই, তারপরে আমরা একটু দেই। এক ধারা এখানে বলতেছে যে কোন কোন ব্যক্তির ক্ষেত্রে এই সরকারি চাকরি আইন প্রযোজ্য না। 1-3 ধারায়, 1-3 উপধারায় আপনাকে বলতেছে নিম্নলিখিত ব্যক্তির ক্ষেত্রে সরকারি চাকরি আইন 2018 হচ্ছে আপনার আহ, বা- বা- ইয়া কি বলতেছে যে আপনার এই সরকারি চাকরি আইনটা হচ্ছে আপনার প্রযোজ্য হবে না। আস্তাগফিরুল্লাহ, মাথা ঝিম ধরছে একবারে, বুঝছেন? 3 ধারায় আপনাকে বলতেছে যে বাংলাদেশের সংবিধান দ্বারা সৃষ্ট কোন পদ, বিচার কর্ম বিভাগ, প্রতিরক্ষা কর্ম বিভাগ, পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় সংসদ সচিবালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, কর্ম কমিশন সচিবালয়, স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, এদের ক্ষেত্রে বেসিক্যালি বাংলাদেশের যে সরকারি চাকরি আইন আছে এদের ক্ষেত্রে আসছে প্রযোজ্য হবে না। অর্থাৎ সংবিধান দ্বারা সৃষ্ট কোনো পদ, বিচার কর্ম বিভাগ, প্রতিরক্ষা কর্ম বিভাগ অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর ক্ষেত্রে এই আইন কিন্তু প্রযোজ্য না। জাতীয় সংসদ সচিবালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন সচিবালয়, স্বশাসিত কোন সংস্থা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, হ্যাঁ, খণ্ডকালীন চাকরিতে যারা নিয়োজিত, এদের ক্ষেত্রে হচ্ছে আপনার কি সরকারি ইয়া হচ্ছে আপনার প্রযোজ্য হবে না। শেষ। এখন ডাইরেক্ট চলে যাব আমরা এই আইনের 39 থেকে আপনার 42 ধারা, তারপরে 37 ক ধারাটা আমরা পড়বো। ঠিক আছে কিনা? সাই শোনো, আমি কথা বলেন না, এত কথা বলে, আরে আল্লাহ, ইস্তেগফার পড়েন। যে শর্ট সাজেশন আপনাদেরকে দিয়েছি সবাই পেয়েছেন আপনারা এটা? যারা একেবারে গরিব স্টুডেন্ট আছেন আমার মতো যারা, তারা ওই সাজেশনটা রেডি করে ফেলবেন। কার্যবিধির 10টা দিছি, পিনাল কোডের 11টা 12টা দিছি, সাক্ষ্য আইনের মনে হয় 9-10টা ধারা দিছি, হ্যাঁ, তারপর আছে পুলিশ আইনের 3টা ধারা দিছি, 3টা প্রশ্ন দিছি, আর পিআরবি তো দিছি মাত্র মনে হয় 15 থেকে 16টা, তার মধ্যে আবার ইম্পর্টেন্ট দাগাই দিছি, এইগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এইগুলো একটু আপনারা দেখবেন, এগুলো দেখবেন, আশা করি এগুলো পারবেন। আচ্ছা, কথা বলেন না প্লিজ, কথা বলেন না। 39, 40, 41, 42 এইটা পড়ার পরে পড়বে হলো 337-এর ক। এখন আপনার 32 ধারা পড়ার দরকার নাই। 32 ধারা বাদ দিয়ে, 32 ধারা বাদ দিয়ে আপনাকে কি বলছে?
আচ্ছা, 32 ধারা বাদ দিয়ে ডাইরেক্ট 37-এর কতে শাস্তির বিধান নিশ্চিত করছে। সুতরাং এইটা আপনারা একটু দেখবেন যে 37 কতে কিভাবে, 37 কটা পড়তেছি, 37 কটা একটু পরে পড়ি, একটু ওয়েট করে আমাকে একটু সময় দাও। 37 কটা আমি দেখতেছি, হ্যাঁ। ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার পড়েন। আমরা এখন সরাসরি চলে যাব এই 39 ধারায়, সাময়িক বরখাস্ত, অর্থাৎ 32 ধারা পড়ার এখন দরকার নাই, 32 ধারা বাদ। কেননা 32 ধারার পরিবর্তে ডাইরেক্ট সরাসরি 37-এর কতে শাস্তির বিধান নিয়ে এসেছে, যে আপনার এই এই ধারায় কি কি শাস্তি হবে বা কি কি আইনগত প্রক্রিয়ার কথা এখানে বলতেছে। এইটা এইটা আমরা একটু দেখবো, ঠিক আছে, এটা আমরা দেখবো ইনশাল্লাহ। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না প্লিজ। আচ্ছা, আমরা 37 ধারা দেখবো একজন সরকারি কর্মচারীকে কখন সাময়িক বরখাস্ত করা যায়, ছোট ছোট আকারে জানবো। 39 ধারায় বলতেছে যে একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের প্রস্তাব বা বিভাগীয় কার্যধারা রুজু করা হইলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগ মাত্র বা প্রকৃত অভিযুক্ত ব্যক্তিকে তার দায়িত্ব হতে বিরত রাখার আবশ্যকতা, তৎকর্তৃক কার্যের প্রভাব বিস্তারে আশঙ্কা ইত্যাদি মনে করলে তাকে সাময়িক, অর্থাৎ কোন কর্তৃপক্ষ যদি তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণ করতে চায় বা যায়, সেই ক্ষেত্রে তার যদি মানে কর্মে নিয়োজিত থাকা জটিল হয়ে যায় বা জনস্বার্থ বিরোধী হয়ে যায়, তাকে সাময়িক বরখাস্ত করতে পারবে। এবং বলতিছে যে কর্তৃপক্ষ যদি মনে করে যে তাকে সাময়িক বরখাস্তের পরিবর্তে তার ছুটির প্রাপ্যতা সাপেক্ষে তাকে বাধ্যতামূলক ছুটি দিয়েও গমন করাতে পারবে। আর দুইয়ে বলতেছে যদি কোনো সরকারি কর্মচারী দিনার দায়ে কারাগারে আটক থাকে, যখনই শুনতে পারবে যে দিনার দায়ে সে কারাগারে আটক আছে, তখনই তাকে হচ্ছে কি আপনার এই সাময়িক বরখাস্ত হচ্ছে আপনার তাকে করা করতে পারবে। কোন সরকারি কর্মচারী তার বিরুদ্ধে আনীত অভিযোগের অব্যাহতি প্রাপ্ত হলে, মানে অব্যাহতি পাইলে সাময়িক বরখাস্ত থেকে তাকে প্রত্যাহার করতে হবে। রিটেনে প্রশ্ন আসতে পারে একজন সরকারি কর্মচারীকে কখন সাময়িক বরখাস্ত করা হয়। 1 নম্বরে বলতেছে যে কোন সরকারি কর্মচারী যদি দায়িত্ব কর্তব্য অবহেলা করে বা নিয়ম বিরুদ্ধ কোনো কাজ করে যার জন্য তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা রুজু করা ফরজ হয়ে যায়, সেই ক্ষেত্রে তাকে সাসপেনশন করতে পারে, ঠিক আছে কিনা। তবে সরকার যদি ইচ্ছা করে তাকে সাময়িকভাবে বরখাস্ত না করে কি করতে পারবে, বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে পারবে। এবং দুইয়ে বলতেছে যে দিনার দায়ে কোনো সরকারি কর্মচারী আটক হলে সঙ্গে সঙ্গে তাকে সাময়িক বরখাস্ত করতে হবে। আর তিনে বলতেছে যে সাময়িক বরখাস্ত যদি প্রত্যাহার মানে যদি যদি সে মানে বলতেছে যে আনীত অভিযোগ থেকে যদি সরকারি কর্মচারী অব্যাহতি পায়, সেই ক্ষেত্রে বলতেছে তাৎক্ষণিকভাবে তাকে সাময়িক বরখাস্ত থেকে অব্যাহতি দিতে হবে। অর্থাৎ তোমার বিরুদ্ধে অভিযোগ তুমি টাকা চুরি করছো, তাহলে তো অভিযোগ থেকে তুমি অব্যাহতি পাইছো, তো 39-এর 3-এ বলতেছে তাৎক্ষণিকভাবে তোমাকে মুক্তি দিতে হবে, মানে এই অপরাধের দায় থেকে সাময়িক ব্যবস্থা থেকে অব্যাহতি দিতে হবে। 40 ধারা বিদেশি নাগরিক, মানে বাংলাদেশের কোন সরকারি কর্মচারী মানে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করতে পারবে না, ঠিক আছে কিনা। অর্থাৎ বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে বাংলাদেশের সরকারি চাকরি কি হবে না, পাওয়া যায়। তোমরা এই যে মোবাইলটা, সাদ্দাম, এই সাদ্দাম মোবাইলটা টিপতেছো কেন তুমি, সব দেখা যায়, এটা কি করো সব দেখা যায়। সাদ্দাম মোবাইল টিপতেছেন কেন, সাদ্দাম কম্পিউটার, মোবাইল টিপতেছেন কেন। আচ্ছা, 40-এ বলতেছে বাংলাদেশের কোন নাগরিক কি করতে পারবে না, বিদেশি কোন নাগরিক গ্রহণ করতে পারবে না কোন সরকারি কর্মচারী। তো এখানে বলতেছে যে কোন বাংলাদেশের নাগরিক যদি এই আইনের বিধানের ব্যত্যয় ঘটিয়ে বিদেশি কোন নাগরিকত্ব গ্রহণ করে, সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ তাকে কৈফিয়ত তলব করতে পারবে, এবং কৈফিয়ত যদি সন্তোষজনক না হয় তাকে চাকরি থেকে ডাইরেক্ট বরখাস্ত করতে পারবে। এবং এই জন্য তার কোনো বিভাগীয় কার্য ব্যবস্থা গ্রহণের কোনো দরকার হবে না। এবং এই 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 তাকে তাকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে, এবং বলতেছে যে আপনার এই আদেশটা হচ্ছে চূড়ান্ত আদেশ হিসেবেই আপনার গণ্য হবে, এই আদেশের বিরুদ্ধে আর কোনো আপিল টাপিল কিছু নাই। অর্থাৎ কি, এই 40 ধারাটা কিন্তু গুরুত্বপূর্ণ। বিদেশিকে বিয়ে, বিদেশিকে বিয়ে হচ্ছে আপনার গণকর্মচারী আইনের 3 ধারা, গণকর্মচারী আইনের 3 ধারা, বিদেশি নাগরিক বিয়ে করা যাবে না, ঠিক আছে কিনা, রাষ্ট্রপতির আদেশ ব্যতীত। তাছাড়া বিদেশি নাগরিক বিয়ে করলে পিআরবি 106-এর বিধান লঙ্ঘন, অর্থাৎ আপনি অসৎ আচরণ করছেন বলেই গণ্য হবে। মনে থাকবে পুলিশ আইনের 729, 857, 880 বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা, মূলত গণকর্মচারী আইনের 3 ধারা। আচ্ছা, পাবলিক পরীক্ষা আইন 1980 এর 3 ধারাটা গুরুত্বপূর্ণ। পরীক্ষায় যদি কেউ নকল করে ধরা খায়, পক্সি মারে, নকল না পক্সি মারে, একজনের পরীক্ষা আর একজন দেয়, সেই ক্ষেত্রে আসতে আপনাকে বলা হচ্ছে যে আপনার এই পাবলিক পরীক্ষা আইন নিয়ন্ত্রণ আইন 1980 এর 3 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই আপনার গণ্য হবে। আচ্ছা, একটার মতো একটা চলে আসে 41 ধারাটা আমরা দেখি। 41 ধারায় বলতেছে ফৌজদারি অপরাধে অভিযুক্ত কর্মচারীর ক্ষেত্রে ব্যবস্থা, অর্থাৎ যে সকল কর্মচারীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করা হয়েছে
তার বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে সেটা আপনাকে বলতেছে 41 ধারায়। বলতেছে যে কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালন সম্পর্কিত কোনো অভিযোগ হলে সেই ক্ষেত্রে মামলা কর্তৃপক্ষ অভিযোগপত্র গৃহীত হওয়ার পূর্বে তাকে গ্রেপ্তার করতে হলে তাকে সরকারি কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। অর্থাৎ কোনো সরকারি কর্মচারী যদি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয় তাকে গ্রেপ্তার করার পূর্বে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। দুই, আপনাকে বলতেছে যে কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে আদালত ফৌজদারি মামলা বা অন্য কোনো আইনি কার্যধারা বিচারাধীন থাকলে বিচারাধীন কোনো এক বা একাধিক অভিযোগের বিষয়ে তাহার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা রুজু বা নিষ্পত্তির ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। অর্থাৎ কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা হয় ডিপার্টমেন্ট তাকে প্রসিডিং করতে পারবে, বিভাগীয় কার্যধারাও করতে পারবে বা নিষ্পত্তিও করতে পারবে, এক্ষেত্রে এটা কোনো বাধা হবে না। আর তিনে বলতেছে যদি কোনো বিচারকারী আদালতের গোচরীভূত হয় যে তার আদালতে বিচারাধীন কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি একজন সরকারি কর্মচারী, তাহলে আদালত অনতিবিলম্বে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করবে। ক্লিয়ার? তাহলে এই 41 ধারাটা কি বুঝতে পারছেন কি বলছি? 41 ধারায় আপনাকে বলতেছে সরকারি কর্মচারীর দায়িত্ব পালন করার সময় যদি অভিযুক্ত হয় গ্রেপ্তার করতে গেলে সরকারের অনুমতি নিতে হবে। 2 নম্বরে আপনাকে বলতেছে যে আছে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিচার বিভাগীয় কার্যধারা এবং আছে আপনার নিষ্পত্তিও করা যাবে, কোনো বাধা এখানে কাজ করবে না। 3 বলতেছে যে আদালতে যদি গোচরীভূত হয় যে একটা মামলায় একজন সরকারি কর্মচারী অভিযুক্ত হয়েছে, তাৎক্ষণিকভাবে ইনস্ট্যান্ট এটা কর্তৃপক্ষকে জানাতে হবে যে আপনার ইউনিটে কর্মরত পুলিশ সদস্য অমক, তার বিরুদ্ধে নারী শিশু মামলা হয়েছে বা যৌতুকের মামলা হয়েছে। ঠিক আছে কিনা? এই কথাটা আপনার কথা 41 ধারাটা আমরা এভাবে একটু দেখবো বা দেখার চেষ্টা করব। আশা করি আপনারা ইনশাল্লাহ বুঝতে পারছেন। অর্থাৎ কোন সরকারি কর্মচারী দায়িত্ব পালনের সহিত সম্পর্কিত অভিযোগের ক্ষেত্রে এখানে বলতেছে যে আপনার এই মানে সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করতে গেলে এই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। আর আরেকটা বলতেছে যে কোন ফৌজদারি মামলা হলে সেই ক্ষেত্রে তার অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় কার্যধারা রুজু এবং আপনি নিষ্পত্তি করতে পারবেন, এটা কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আর তিনে আপনাকে বলতেছে যদি সরকারি চাকরি আইনে বলতেছে যে আদালত যদি জানতে পারে যে যিনি অভিযুক্ত হয়েছেন তিনি একজন সরকারি কর্মচারী, তখন এটা তাৎক্ষণিকভাবে এটা হচ্ছে ইউনিটকে অবগত করতে হবে। এই হচ্ছে 41 ধারা। 42 ধারাটা গুরুত্ব আছে। 42 ধারায় বলতেছে যে একজন সরকারি কর্মচারীর আচ্ছা আপনার বিরুদ্ধে মামলায় যদি দণ্ডিত হয় তাহলে কি ব্যবস্থা নেওয়া যাবে। তাহলে তার যদি মৃত্যুদণ্ড হয় অথবা যাবজ্জীবন মৃত্যুদণ্ড হয় অথবা 1 বছরের অধিক মেয়াদের কোনো কারাদণ্ড হয়, তাহলে চাকরি থেকে তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করতে হবে। কিন্তু 1 বছরের কম যদি কোনো সরকারি কর্মচারীর কোনো অপরাধে সাজা হয় সেই ক্ষেত্রে তাকে তিরস্কার, নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বেতন বৃদ্ধি স্থগিতকরণ, নিম্ন পদ বা নিম্ন বেতন স্কেলে অবনমিতকরণ অথবা তার কাছ থেকে ক্ষতিপূরণ আপনি আদায় করা যাবে। এই কথাগুলো একটু মনে রাখতে হবে। কি বলতেছে যে মৃত্যুদণ্ড হলে বা 1 বছরের ঊর্ধ্বের কারাদণ্ড হলে সরকারি কর্মচারীকে বরখাস্ত করতে, চাকরি আর থাকবে না। তবে 1 বছরের নিচে যদি তার সাজা হয় তখন তার চাকরি থাকবে, তবে কর্তৃপক্ষ তাকে নিম্নলিখিত লঘুদণ্ড দিতে পারে। ঠিক আছে কিনা? 1 নম্বরে বলতে তিরস্কার, 2 নম্বরে হচ্ছে নিম্ন পদ বা নিম্ন বেতন স্কেল অবনমিতকরণ, আর 3 নম্বরে বলতেছে নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিতকরণ, আর একটা হচ্ছে ক্ষতিপূরণ আদায়। এই কাজগুলো আপনার দেয়া যাবে, মানে করা যাবে। এবং যদি রাষ্ট্রপতি রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে কোনো আপিল কোনোভাবে আপনার চলবে না। তবে আপিল করে যদি উক্ত দণ্ডের কোনো রদবদল হয়ে থাকে সেই ক্ষেত্রে তার এই শাস্তিগুলো প্রত্যাহার করতে হবে। এই কথাগুলোই আপনাকে বলতেছে এই আইনের 42 ধারা। তাহলে 42 ধারাটা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা আমলের সাথে পড়বেন। আমরা চলে যাব 37 কতে, যে একজন সরকারি কর্মচারীকে কি শাস্তি দেওয়া হয়। এই 37 কটা আমরা একটু ভালো করে দেখি যে একজন সরকারি কর্মচারীকে বেসিক্যালি কি সাজা দেয়া হয়। এটা আমরা একটু যত্নের সাথে আমলের সাথে পড়বো যে একজন সরকারি কর্মচারীকে বেসিক্যালি কি সাজা দেওয়া হবে, অর্থাৎ কোন কোন অপরাধে কি সাজা দেওয়া হয়। তো 37-এর কতে বলতেছে একজন সরকারি কর্মচারী এই আইনের বিধিমালায় যাই থাকুক না কেন কোন সরকারি কর্মচারী এমন কোন কাজে লিপ্ত হয় যা অনানুগত্যের সামিল, বা কোন সরকারি কর্মচারীর মধ্যে আপনার এই বিশৃঙ্খলা সৃষ্টি করে কর্তব্য সম্পাদনের বাধা। এক কথা হচ্ছে কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করছে বা কোনো আদেশ বা বিজ্ঞপ্তি বা হচ্ছে আপনার নোটিশ বা হচ্ছে আপনার এই যে কোনো নির্দেশনা অমান্য করলে। 2 নম্বরে আপনাকে বলতেছে যে কোন সরকারি কর্মচারী যদি মানে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কর্মস্থলে অনুপস্থিত থাকে
3 নম্বরে বলতেছে যে অন্য কোনো সরকারি কর্মচারীকে অনুপস্থিত থাকতে বাধা দেয়, মানে উপস্থিত থাকতে বাধা দেয় বা বিরত রাখে, অথবা কর্তব্য সম্পাদনে কোনো বাধা দেয়। তাহলে এই সকল অপরাধের জন্য নিম্নলিখিত কি দেওয়া যায়? 1 নম্বরে হচ্ছে চাকরি থেকে বরখাস্তকরণ করা যায়। 2 নম্বর হচ্ছে নিম্ন পদ বা নিম্ন বেতন স্কেলে অবনমিতকরণ করা যায়। 3 নম্বরে হচ্ছে 3 নম্বরে বলতেছে যে চাকরি থেকে আপনার এই যে বলা আছে, কি বলতেছে? বলতেছে যে আপনার এই যে অপসারণ করা যাবে এবং চাকরি থেকে বরখাস্তকরণ করা যাবে। তাহলে ডাইরেক্ট সাজা, 1 নম্বরের সাজা কি? চাকরি থেকে অপসারণ, চাকরি থেকে বরখাস্ত। আর একটা বলছে নিম্ন গ্রেড বা নিম্ন বেতন স্কেলে অবনমিতকরণ করতে পারবেন। ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে চাকরি থেকে অপসারণ করা যাবে, চাকরি থেকে বরখাস্তকরণ করা যাবে, চাকরি থেকে নিম্ন বেতন স্কেলে অবনমিতকরণ করা যাবে। তাহলে আমরা একটু ভালো করে এটা মুখস্থ করে পড়ি ক্লাসে বন্ধুরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রশ্ন আসবে আপনার এভাবে যে একজন সরকারি কর্মচারী কোন কোন অপরাধে কি কি শাস্তি প্রদান করা হয়ে থাকে। তাহলে অপরাধ হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে সরকারি কর্মচারী যদি অনানুগত্য প্রকাশ করে, কর্তৃপক্ষের কোনো বৈধ আদেশ অমান্য করে, এটা এক। 2 নম্বর হচ্ছে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কর্মস্থলে অনুপস্থিত থাকে, মানে পলাইছে। দেখেন নাই যে আন্দোলনের পরে অনেক লোক, অনেক অফিসার পলাই চলে গেছে। 2। 3 নম্বর হচ্ছে অপর কোন সরকারি কর্মচারীকে কাজে বাধা দান করছে, অথবা কর্মস্থলে হাজির হতে বাধা বাধা প্রদান করছে। ঠিক আছে কিনা? এই 3টা অপরাধের জন্য নিম্নলিখিত শাস্তি দিতে পারে। কি শাস্তি? 1 নম্বরে চাকরি থেকে বরখাস্তকরণ, 2 নম্বরে চাকরি থেকে অপসারণ, 3 নম্বরে আপনাকে বলতেছে নিম্ন পদ বা নিম্ন বেতন স্কেলে অবনমিতকরণ। এই 3টা শাস্তি দিতে পারবে। তবে এই 3টা শাস্তি দিতে গেলে, হ্যালো, কি হয়েছে? একটু ক্লাসটা ওই যে মানে সেটটা বন্ধ করে অন করে আবার ঢোকেন, ঠিক হয়ে যাবে ভাই, নেটওয়ার্কে হয়তো সমস্যা থাকতে পারে। আমরা রেকর্ড দিচ্ছি, রেকর্ড শুনতে পারবেন। একটু একটু দেখেন, আমার এখানে তো কোনো প্রবলেম নাই, আমরা তো ক্লাসে আছি এখন। হ্যাঁ প্লিজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই এই শাস্তিগুলো বেসিক্যালি দেবে। এখন এই শাস্তিগুলো দিতে গেলে দিতে হবে কিভাবে বলতেছে? অবশ্যই তাকে কৈফিয়ত তলব করতে হবে, 7 কার্য দিবসের মধ্যে কৈফিয়তের জবাব দিতে হবে, এবং একটি তদন্ত দল গঠন করতে হবে। তদন্ত দল 14 কার্য দিবসের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেবে। 14 কার্য দিবসের মধ্যে যদি সে রিপোর্ট দিতে না পারে, সেক্ষেত্রে আরো 7 কার্য দিবস সময় সে তারা বৃদ্ধি মানে পাবে। এবং এইখানে বলতেছে যদি সে হচ্ছে আপনার এই 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 কথাগুলো লিখলে আমার মনে হয়ে যায়, এই কথাগুলো এখানে লিখলে হয়ে যায়। তো আশা করি আমার কথা এখানে আপনারা বুঝছেন, এখানে সব লেখার কোনো দরকার নাই। তাহলে এই এই অপরাধে এই শাস্তি আপনার দেয়া যাবে, এতটুকু লিখলেই আপনার হবে। যেমন এই মানে যদি সে অনুপস্থিত থাকে, সেই ক্ষেত্রে তার এই যে দৃষ্টিগোচর সীমার 2টি পত্রিকায় প্রকাশ করতে হবে, ইমেইলে বিজ্ঞাপন দিতে হাজির হওয়ার জন্য বলতে হবে। এগুলো লেখার দরকার নেই। নর্মালি কি অপরাধে কি শাস্তি হয় এতটুকু আমি আবার বলি। সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অতুবিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রিটেনে প্রশ্ন আসবে, এটা ক্লাসে এএসআই আজকে রাত্রে লিখবেন, ইনশাআল্লাহ আমিও লিখবো। দেখি প্রশ্ন আসবে আপনার এইভাবে যে সরকারি কর্মচারী আইন সর্বশেষ সংশোধনী 2025 অনুযায়ী কোন কোন অপরাধে সরকারি কর্মচারীকে কি কি শাস্তি দেওয়া হয়, এতটুকু জাস্ট প্রশ্ন আসবে। তাহলে অপরাধগুলো কি কি? 1 নম্বরে হচ্ছে মানে কর্তব্য চুক্তি, অর্থাৎ কর্তৃপক্ষের বৈধ কোনো আদেশ বা নিয়ম কানুন অমান্য করা। 2 নম্বর হচ্ছে অনুমতি ব্যতীত কর্মস্থলে গড় হাজির থাকা। 3 নম্বর হচ্ছে কোনো সরকারি কর্মচারীকে উপস্থিত হতে বাধা দেয়া অথবা কোনো আইনানুগ কাজে সম্পাদনে বাধা প্রদান করা। উপরোক্ত অপরাধ করার জন্য সরকারি কর্মচারীকে নিম্নলিখিত সাজাগুলো দেওয়া হয়ে থাকে। 1 নম্বরে কি সাজা দেয়? 1 নম্বর সাজা হচ্ছে চাকরি থেকে বরখাস্তকরণ। 2 নম্বর হচ্ছে চাকরি থেকে অপসারণ। 3 নম্বর হচ্ছে নিম্ন পদ বা নিম্ন বেতন স্কেলে অবনমিতকরণ। এই যে সাজাগুলো দেয়া হবে, এইখানে বলা হচ্ছে যে অবশ্যই 7 কার্য দিবসের মধ্যে অভিযুক্তকে মানে কি করতে পারবে? আপনার কৈফিয়ত তলব করতে পারবে, কৈফিয়ত। এবং বলতেছে একটা তদন্ত দল গঠন হবে, এবং তদন্ত দল 14 কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট আপনার জমা দেবে। এবং 14 তদন্ত রিপোর্ট জমা যদি সমাপ্ত না করতে পারে, আরো 7 কার্য দিবস তদন্ত দল আপনার সময় পাবে। এবং তদন্তকারী কর্মকর্তার যদি যদি এখানে জবাব সন্তোষজনক না হয়, সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ তাকে শাস্তি দিতে পারবে। এবং এখানে বলতেছে যে আসামির অনুপস্থিতিতে আপনি বিচার কার্যক্রম করতে পারবেন। 2টি পত্রিকা আছে, আপনাকে বিজ্ঞাপন দিতে হবে। তারপরে যদি সে হাজির না হয়, তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম আপনাকে করে করে দেওয়া যাবে। তবে
এই 37 কটা নর্মালি এত লেয়ার দরকার, এবং আপিলের মাধ্যমে যদি কোনো দণ্ডের অবসান ঘটে সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আছে কি কি তাকে চাকরিতে মানে বহাল করতে হবে। হ্যাঁ, এই এই ধারাগুলো আমরা একটু ওই পয়েন্ট পয়েন্ট আকারে লিখে 37 ক মারিয়ে দেবো, উত্তর আমাদের শেষ। 37 ক মারিয়ে দিলে উত্তর শেষ। তাহলে তোমরা 39 থেকে 42 এবং 37 ক এই ধারাগুলো একটু লিখবেন, এই ধারাগুলো একটু লিখবেন। সরকারি চাকরি আইন গ্রুপে দিছি তো আমরা ভাই। এত বদলি, এত বদলি, প্রতিদিন বদলি হচ্ছে, হ্যাঁ, খালি বদলি, হ্যাঁ। যাক, এই এই তাহলে তাহলে সরকারি চাকরি আইনটাকে আমরা বুঝতে পারছি, সরকারি চাকরি আইনটাকে আমরা ক্লিয়ার ভাই ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে তো মনে হয় 1-150 লোক বদলি হয়ে গেছে মনে হয়, যে লিস্টে দেখা যাচ্ছে, লিস্টে দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আজকে মাইনর অ্যাক্ট এই কটাই থাক। আমরা তাও 3টা মাইনর অ্যাক্ট আমরা দেখলাম আজকে। এখন আমি যে সাজেশন তোমাদেরকে দিছি, এই সাজেশনের দণ্ডবিধির প্রশ্নগুলো আমি একটু আলোচনা করি, কথা বলেন না। টাঙ্গাইল ট্রেনিং সেন্টারের কি ইন্সপেক্টর গুলশানের ওসি হয়েছে নাকি? ও, বুঝলাম না কি হয়েছে। অ্যারেস্ট হয়েছে কোথায়? ভালো করে লেখেন। কট খাইছে, কি কট? আশিকুর রহমান। বুঝি না আপনার কথা, কি কম না কম। এই কথা বলেন না ভাই, কথা বলেন না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদেরকে পেনাল কোড আইনে মোট 12টা প্রশ্ন দিয়েছি, এই 12টা প্রশ্ন আমি একটু আলোচনা করে দেই। যারা একেবারেই গরিব স্টুডেন্ট আমার মতো, তারা প্রশ্নগুলো একটু শোনেন। প্রশ্ন হচ্ছে, আত্মরক্ষার অধিকার কি? এই অধিকার প্রয়োগ করে কখন মৃত্যু পর্যন্ত ঘটানো যায়? এক, প্রশ্নটা হচ্ছে যে আত্মরক্ষা মানুষের সহজাত প্রবৃত্তি, এই অধিকার সারা বিশ্বে মানুষের মৌলমানবিক অধিকার হিসেবে স্বীকৃত। বিশ্বের কোন রাষ্ট্রই তার সকল নাগরিককে পুলিশি পাহারার ব্যবস্থা করতে পারে না, তাই আত্মরক্ষার অধিকারকে স্বীকৃত দেওয়া হয়েছে। আত্মরক্ষার অধিকার, দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স।
1860 সালে প্রণীত পেনাল কোডের 99 ধারা শর্ত সাপেক্ষে পেনাল কোডের 96, 97 ধারা মোতাবেক নিজের জানমাল, অপরের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে মারাত্মক আক্রমণের বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয় তাকেই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলা হয়। আচ্ছা, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজ অপরাধ না, স্থাবর অস্থাবর উভয় প্রকার সম্পত্তি রক্ষার্থে এই অধিকার প্রয়োগ করা হয়ে থাকে। এছাড়া পেনাল কোডের 96 থেকে 106 ধারা মোতাবেক ক্ষেত্র বিশেষ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা হয়। এই নোটটা আমরা দেব এবং ইংরেজিটা দেব, দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স। ঠিক আছে কিনা? এই অধিকার প্রয়োগ করে কোন কোন ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, তাহলে 100 ধারা, 103 ধারা এবং 106 ধারা। 100 ধারায় ওই যে 6টা পয়েন্ট এটা লিখে দেবেন, 103 ধারায় 4টে পয়েন্ট লিখে দেবেন, 106 ধারায় নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধন করেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। সহজ প্রশ্ন। বেআইনি সমাবেশ, দাঙ্গা হাঙ্গামা মতবাদ। বেআইনি সমাবেশ হচ্ছে 141, দাঙ্গা হচ্ছে 146। বেআইনি সমাবেশের ইংরেজি আনলফুল অ্যাসেম্বলি, দাঙ্গার ইংরেজি হচ্ছে আপনার রায়ট, RIOT, রায়ট। আচ্ছা, বেআইনি সমাবেশ 5 বা ততোধিক ব্যক্তি আইনের পরিপন্থী কোনো সমাবেশ করলে সেটা বেআইনি সমাবেশ। আর দাঙ্গায় অংশগ্রহণকারী সদস্য তাদের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে ভাঙচুর করলে সেটা হচ্ছে আপনার এই দাঙ্গা হিসেবে গণ্য হবে। বেআইনি সমাবেশে ভাঙচুর বা হিংসাত্মক আচরণ নাও হতে পারে, দাঙ্গায় হিংসাত্মক আচরণ হয়ে থাকে। বেআইনি সমাবেশে মারাত্মক সজ্জিত হয়ে অংশগ্রহণকার শাস্তি 144, দাঙ্গা অংশগ্রহণ শাস্তি হচ্ছে 148। এভাবে পার্থক্য লিখতে পারবেন সহজ একবারে। পেনাল কোডের 82 ধারায় 9 বছরের কম বয়সী কোনো শিশুর কাজ অপরাধ না। 83 ধারায় 9 বছরের বেশি 12 বছরের কম বুদ্ধি পরিপক্কতা না থাকলে অপরাধ, পরিপক্ক থাকলে অপরাধ না। আচ্ছা, 88 ধারায় বলতেছে যে অনুমতি নিয়ে উপকার করতে যে ক্ষতি হয়ে গেলে সেটা কোনো অপরাধ না। 89 ধারায় বলতেছে অভিভাবকের অনুমতি নিয়ে উপকার করতে যে ক্ষতি হয়ে গেলে সেটা কোনো অপরাধ না। 92 ধারায় বলছে সরল বিশ্বাসে উপকার করতে যেয়ে যদি ক্ষতি হয়ে যায় সেই ক্ষেত্রে এটা কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। এই সকল ধারা থেকে রিটেনের যে কোনো প্রশ্ন আসতে পারে, RIOT। আচ্ছা, এরপরে বলতে গুরুতর আঘাতের প্রকারভেদ। গুরুতর আঘাত হচ্ছে আপনার 8 প্রকার। দণ্ডবিধির 320 ধারা 8 প্রকার গুরুতর আঘাত। 1 নম্বর বলছে পুরুষত্বহীনকরণ, যে কোনো চোখের দৃষ্টিশক্তি চিরতরে রহিতকরণ, যে কোনো কানের শ্রবণ শক্তি চিরতরে রহিতকরণ, তারপরে যে কোনো গ্রন্থের অনিষ্ট সাধন, যে কোনো অঙ্গ বা গ্রন্থের ক্ষতি সাধন, তারপরে বলতেছে যে হাড় ভাঙ্গা বা দন্ত ভাঙ্গা, মস্তক বা মুখমণ্ডল বিকৃতকরণ, এমন আঘাত যে আঘাত 20 দিন পর্যন্ত মানুষকে স্বাভাবিক কাজকর্ম করতে দেয় না, এমন আঘাত। ঠিক আছে কিনা? এবারে বলতেছে মারামারির উপাদান, ওই যে 159, 60, তোমরা পারবা এটা। এবারে আত্মসাৎ এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গ কি? হ্যাঁ, এখানে কি বলতে কাকে বলে, কি উপাদান, এগুলো তোমাকে জানতে হবে। আত্মসাৎ হচ্ছে যদি কোনো ব্যক্তি মানে অপর কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি অসাধুভাবে নিয়ে নেয় বা আত্মসাৎ করে, তখন সে অসাধুভাবে আত্মসাৎ করছে বলেই গণ্য হবে। 103 ধারা। মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ, 104 ধারা। আর অপরাধজনক বিশ্বাসভঙ্গ হচ্ছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখলভুক্ত সম্পত্তির মানে সম্পত্তি দায়িত্বপ্রাপ্ত হয়ে অসাধুভাবে আত্মসাৎ করে বা নিজের ব্যবহারে পরিণত করে, তখন সে এই ইয়া করছে, কি বলে ওটা, এই 405 ধারা মতো বিশ্বাসভঙ্গ করছে বলে শাস্তি হচ্ছে 406 থেকে 409 ধারা। এগুলো পারবা তোমরা। প্রতারণা কি? প্রতারণা অনুষঙ্গ লোক 415, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ফাঁকি দিয়ে প্রবঞ্চনা করে অথবা অথবা কোনো প্রকার সম্পত্তি প্রদানে প্ররোচিত করে যার ফলে অপর কোনো ব্যক্তির দেহ, মন বা সুনামের কোনো ক্ষতি হয়, তখন উক্ত ব্যক্তি কি করছে? প্রতারণা করছে বলে যাচ্ছে আপনার গণ্য হবে। হ্যাঁ, শাস্তি 17 ধারা। এইগুলো আপনাদের লিখতে হবে। হচ্ছে আপনার সুরাইমানের উপাদান। সুরাইমানের উপাদান 5টি, তোমরা পারো এগুলো। অপরাধমূলক প্রবেশের উপাদান 6টি, এটাও তোমরা পারো, 445। অপরাধমূলক অনধিকার প্রবেশের উপাদান এটা আছে ওই যে 441, এর উপাদানগুলো একটু 47, এটা পারো। মনুষ্য অপহরণের পার্থক্য এটা গতকালকেও পড়াইছি। দণ্ডবিধির 359, 60, 61, 62, 61, 62 ধারায় আছে আপনার 359, 60, 61 ধারায় মনুষ্যহরণ, 362 হচ্ছে অপহরণের সংজ্ঞা। হ্যাঁ, এগুলো পার্থক্য তোমার পারো, পড়াইছি আমি। পেনাল কোডের 34 এবং 149 ধারা পার্থক্য, এটা পড়াইছি। 34 ধারা আপনাকে সাধারণ অভিপ্রায় আর 149 সাধারণ উদ্দেশ্য। 134 ধারা ইংরেজি হচ্ছে কমন ইন্টেনশন আর ওটা হচ্ছে কমন অবজেক্ট। ঠিক আছে কিনা? কমন অবজেক্ট আর আহ, অভিপ্রায়, এক্ষেত্রে সদস্য সংখ্যা 2 বা অধিক হতে হবে, এক্ষেত্রে সদস্য সংখ্যা 5 বা অধিক হতে হবে। হ্যাঁ, 34 পূর্ব পরিকল্পনা থাকে আর সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা আছে আপনার থাকে না। ঠিক আছে কিনা? এরপরে আছে আপনাকে, এরপরে এতে পার্থক্য এগুলোই আর কি মূলত। তারপর আছে আপনার 34 ধারায় কোনো ব্যক্তিকে অভিযুক্ত করতে গেলে অবশ্যই তাদের কর্ম পরিকল্পনা থাকতে হবে। 149 ধারায় কোনো ব্যক্তিকে অভিযুক্ত করতে গেলে কোনো কর্ম পরিকল্পনা থাকার এখানে কোনো দরকার নাই। এরকম 5-6টা পার্থক্য, কমন ইন্টেনশন, কমন অবজেক্ট, ইংরেজি গুলো লিখবেন, দিলে আপনার এখানে হয়ে যাবে এই 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 ঠিক আছে। দণ্ডবিধি 34 ধারা স্বতন্ত্র কোনো ধারা না, কিন্তু 149 ধারা স্বতন্ত্র ধারা হিসেবে বিবেচনা করা যায়। এই
তাহলে আজকে আমরা দণ্ডবিধির 12টা প্রশ্ন আলোচনা করে দিলাম। আমি আবারও বলি, যারা একান্তই দুর্বল স্টুডেন্ট আছেন, আপনারা আমার এই সাজেশন গুলো নিজ দায়িত্বে একটু পড়বেন। তাছাড়া আমি তো সাজেশন রেডি করেই দিছি, বা আমি এগুলো নিজেও আমি ক্লাসে শেষ করে দিবানি, সমস্যা নাই। আমি রাত্রে নতুন প্রশ্ন দেবো, মডেল টেস্ট 14-15 পরীক্ষা দেবেন আপনারা। আর শরীরটা খুব টায়ার্ড লাগতেছে, আমি আর এখন কথা বলবো না। তাও তো মনে হয় 1 ঘন্টার মতো কথা বললাম, আমাকে ক্ষমা করবেন। আর সকালে ইনশাল্লাহ ক্লাস হবে, সকাল 6:30টার দিকে আমরা ক্লাসে ঢুকবো, সবাই থাকবেন। হ্যাঁ, রাত্রে নতুন প্রশ্ন দেবো। আর দয়া করে আজকে রাত্রে বসে বসে যারা দুর্বল স্টুডেন্ট, আমার এই সাজেশনটা ফলো করে নিজে নিজে একটু পড়েন, একটু রেস্ট করি আমি। হ্যাঁ, ধন্যবাদ ভাই।